তো গাইজ তোমাদের ফেভারিট টম হান্টার সিরিজের কিন্তু সবগুলো পার্ট চলে এসেছে। তো আজ আমি তোমাদের জন্য এই অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ট্রেজার হান্ট সিরিজের সবগুলো সিজন একসাথে নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের সকলের কাছে এই সিরিজটা অনেক ভালো লাগবে। ম্যাজিক্যাল অ্যাডভেঞ্চার, সিক্রেট ল্যান্ড, অমরত্ব হাসিলের এক অসাধারণ কাহিনী। চায়নার এক রাজার কবরের মাঝে লুকানো আছে এক অমূল্য রত্ন, যার মাধ্যমে মানুষের সমস্ত রোগ সারানো সম্ভব। আর এই রত্ন যার কাছে থাকবে সে অমরত্ব লাভ করবে। তবে আজ পর্যন্ত কেউই জীবিতভাবে এই রত্ন উদ্ধার করতে পারেনি, কেননা এই রাজার কবর আর অমর হওয়ার রত্নকে রক্ষা করছিল কিছু বাচ্চার আত্মা, যাদেরকে এই কবরের সামনে স্যাক্রিফাইস করা হয়েছিল। তো আজ আমি তোমাদের জন্য এমনই একটা হরর ট্রেজার হান্ট মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। মুভিটা কিন্তু জাস্ট কিছুদিন আগে রিলিজ হয়েছে। তবে গাইজ মুভির ভিএফএক্সটা একটু ডার্ক, যেহেতু এটা একটা হরর মুভি প্লাস ট্রেজার হান্ট মুভি। সো আই থিঙ্ক তোমরা যারা হরর মুভি প্লাস ট্রেজার হান্ট মুভি পছন্দ করো, তোমরা সকলে এই মুভিটা অনেক এনজয় করবা। সত্যি বলতে এই মুভিটা এক্সপ্লেন করতে গিয়ে প্রথম কয়েক মিনিটে ভয়ে আমার শরীরের সমস্ত লোম খারাপ হয়ে গেছিল। মুভির প্রথম কয়েক মিনিট এতটাই ভয়ঙ্কর আর এতটাই ডার্ক ছিল। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তবে গাইজ মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা এনেবল করে দিও। তার সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে তোমাদের এই ভাইকে সাপোর্ট করতে ভুলো না। মুভির শুরুতে আমাদের অনেক অদ্ভুত একটা মন্দিরের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন মা তার প্রেগনেন্ট মেয়েকে নিয়ে আসে। মূলত এই মেয়েটি আজব ভাবে হঠাৎ একদিন প্রেগনেন্ট হয়ে যায়, আর এই সন্তানের কোনো বাবা ছিল না। তাই মেয়েটির মা সমাজের ভয়ে তার মেয়েকে একটা জাদুকরের কাছে নিয়ে আসে, যে কিনা এই শিশুদের আত্মার মাধ্যমে কালো জাদু করত। মূলত এই মন্দিরের নিচে লুকানো ছিল প্রাচীন এক রাজার কবর, যেখানে ফিনিক্স মতি নামে একটা রত্ন রয়েছে। আর এই রত্নের রক্ষা করত এই সকল অবলা শিশুদেরই আত্মা, যাদেরকে মূলত রাজার রাজ্যের এই জাদুকররা কালো জাদুর মাধ্যমে বানাতো। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই জাদুকর ওই মেয়েটিকে একটি প্ল্যাটফর্মের উপরে বেঁধে নেয় এবং সে ওই মেয়েটির গর্ভ থেকে সন্তানটিকে কালো জাদুর মাধ্যমে বের করে ফেলে, যার ফলে ওই মেয়েটি সেখানে জ্ঞান হারায়। এদিকে ওই জাদুকরকে আমরা বলতে শুনি প্রথম দিনের বাচ্চা অনেক ভয়ঙ্কর হয় এবং সে সেটিকে একটি পাত্রের মধ্যে রেখে দেয়। আর একই সাথে আমরা সেখানে আরো অনেকগুলো পাত্র দেখতে পাই। তবে জাদুঘরের কুমান্থং বানানোর প্রসেসে একটু ভুল হয়ে যায়, যার কারণে ওই মেয়েটি সেখানে মারা যায়। ফলে জাদুকর সেই মেয়েটিকে দাফন করে দিতে বলে, কিন্তু তখনই হঠাৎ করে একটা অদ্ভুত শক্তি এসে তার পা আঁকড়ে ধরে। এদিকে আমরা দেখতে পাই জাদুকরের যেই সাথীটি কবর খুঁড়ছিল, হঠাৎ করে একটি শিশুর আত্মা ওই লোকটির উপরে চলে আসে এবং সে তাকে সেখানে মেরে ফেলে। আর একে একে জাদুকর আর তার সকল সাথীদের একে একে শেষ করে দেয়, যার পরে সেই জায়গাটা নিমেষের মধ্যে একেবারে শান্ত হয়ে ওঠে। যার পরে মাটিতে আমাদের একটা শিশুর আত্মার মতো কোনো একটা কিছু দেখানো হয়, যেটা হামাগুড়ি দিয়ে সোজা ওই মেয়েটির মধ্যে আবারও চলে যায়। যার পরে আমরা দেখতে পাই ওই মেয়েটি আবারও জেগে ওঠে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের চারজন ট্রেজার হান্টারকে দেখানো হয়, যারা কিনা ফিনিক্স মতি উদ্ধারের জন্য ওই মন্দিরের দিকেই যাচ্ছিল। তাদের লিডারের নাম ছিল হুবাই এবং বাকিদের নাম ছিল লিওজিন, ওয়াং আর শেলি। লিওজিন সকলকে একটা ছবি দেখিয়ে বলে এই সাপের চিহ্নের মধ্যে কিং জিয়ানের কবরের মধ্যে ঢোকার রাস্তার ক্লু দেওয়া আছে। আর একই সাথে সে তাদের সকলকে সেই বাচ্চার আত্মার গল্প সম্পর্কে জানায় এবং আমরা দেখতে পাই তারা এভাবে গল্প করতে করতে জঙ্গলের গভীরে সেই মন্দিরে এসে পৌঁছায়, যেখানে অনেক অদ্ভুত অদ্ভুত মূর্তি ছিল। আর একই সাথে সে জায়গাটিতে আমরা অনেক বাচ্চার কঙ্কাল দেখতে পাই। এই জায়গাতে লিওজিন তো অনেক ভয় পেয়েছিল, আর সে সেই সকল আত্মাদের কাছে প্রার্থনা করতে থাকে যে তারা যেন তাদের কোনো ক্ষতি না করে। এদিকে হুবাই এবং শেলি মন্দিরের সকল কিছু অনেক ভালোভাবে দেখছিল। তারা কিং জিয়ানের কবরে ঢোকার রাস্তা খুঁজতে থাকে। তখনই সেখানে হুবাই লক্ষ্য করে একটা মূর্তির নিচে একটা ছোট ছিদ্র মতো হয়েছিল। তারা সেখানে সেই ভারী মূর্তিরা সরাতে মাটির নিচে একটা সুড়ঙ্গ বেরিয়ে আসে, যা ছিল কিং জিয়ানের কবরে ঢোকার রাস্তা। তারা সকলে মিলে সেই সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। সেখানে অনেক অদ্ভুত ধরনের মূর্তি আর অনেক আশ্চর্যজনক পাথরে খোদাই করা পেন্টিং ছিল, আর মাঝখানে একটা অল্টারের মতো ছিল। তারা সকলেই সেই জায়গাটা অনেক ভালোভাবে খুঁজে দেখছিল। তবে হঠাৎ করে তারা সেখানে একটা বাচ্চার হাসির আওয়াজ শুনতে পায়, আর একই সাথে অনেক অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পায়, যা শুনতে পেয়ে তো তাদের ভয়ে আত্মা কেঁপে ওঠে। আর আমরা দেখতে পাই হঠাৎ করে একটা বাচ্চার হাত এসে লিওজিনের হাতটা ধরে, কিন্তু সে পেছনে ঘুরে যখন আর কাউকে দেখতে পায় না, তখন তো সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এতে সকলে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে।
হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম শেয়ার করতে চাই, যেখানে তোমরা ক্রিকেট, ফুটবল এবং টেনিস লাইভ উপভোগ করতে পারবে। এবং যদি তোমরা ভবিষ্যৎবাণী করতে ভালোবাসো, তাহলে আইফোন, ল্যাপটপ এবং নগদ পুরস্কার জেতার সুযোগ পাবে। আরও এখানে ক্র্যাশ, ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার 21 এবং আরও অনেক আকর্ষণীয় গেম পাবে। আর এখানে সেরা অংশটি হলো আমার এক্সক্লুসিভ কোড DDRX ব্যবহার করে সাইন আপ করলে তোমার প্রথম জমাতে সর্বোচ্চ 24,000 টাকা পর্যন্ত ক্যাশ বোনাস পাও। আর উইথড্রল খুবই সহজ, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, ক্রিপ্টো, পেপাল এবং আরো অনেক কিছুর মাধ্যমে তোমার জামানত তুলে নিতে পারবে। 24/7 গ্রাহক সহায়তা উপলব্ধ। তাহলে তোমরা আর কিসের অপেক্ষা করছো? পিন কমেন্টে লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে প্ল্যাটফর্মটি অনুসন্ধান করো। নিবন্ধনের সময় প্রোমো কোড DTRX ব্যবহার করতে ভুলবে না। বুদ্ধি করে খেলো, নিরাপদে থাকো এবং জয় উপভোগ করো। তারা দ্রুত কিং জিয়ানার কবর আর ফিনিক্স মথের ক্লু খুঁজতে থাকে। সে তার কাছে থাকা একটা ডিভাইসের সাহায্যে বুঝতে পারে তারা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেখানকার ম্যাগনেটিক ওয়েভ একটু ভিন্ন, আর দেয়ালের একটা নির্দিষ্ট জায়গা থেকে পানিও আসছিল। তাই সে বুঝতে পারে এখানে একটা সিক্রেট মেকানিজম আছে, কেননা প্রাচীনকালে পানি সমৃদ্ধ নির্দেশ করত, আর এই পানির মধ্যে নিশ্চয় এখানকার কোনো ক্লু লুকানো আছে। তারা সেখানকার মেকানিজমটি খুঁজতে থাকে, আর এক পর্যায়ে তারা সেই জায়গার ওই পানির স্রোতটিকে নির্দিষ্ট দিকে চালনা করলে ওই মেকানিজমটি অ্যাক্টিভেট হয়ে যায়। সেখানে বিশাল বড় একটা দরজা ওপেন হয়ে যায়। তারা ওই দরজার মধ্যে প্রবেশ করলে তারা একটি অদ্ভুত বিশাল বড় একটা রুমে এসে পৌঁছায়, যার মাঝখানে একটা অনেক বড় কবরের মতো ছিল। তারা সেই কবরটি খোলার আগে সেখানকার আত্মাদের কাছে প্রার্থনা করে, আর এরপরে তারা যখন সেই কবরের মুখটি খোলে তখন তার মধ্যে থেকে বেরিয়ে আসে স্বর্ণের তৈরি একটি কফিন বক্স। কিন্তু তারা সেটি ওপেন করলে তার মধ্যে কিছু ছিল না, শুধুমাত্র কিছু স্বর্ণের স্ট্রাকচার আর একটা স্ক্রোল ছিল। ওয়াং যখন সেই স্ক্রোলটি নিতে যাবে তখন হুবাই তাকে বাধা দেয়। তবে হঠাৎ করে আমরা দেখতে পাই সেই স্ক্রোলটি হাওয়ায় উড়ে যায়, আর সাথে সাথে কবরের আশেপাশে স্ট্রাকচারটি ধসে পড়ে। তারা সকলেই তো পড়ে যাচ্ছিল, কিন্তু তারা কোনোভাবে কবরের কিনারা ধরে বেঁচে যায়। এদিকে লিওজিন কোনোভাবে একটা দড়ি ধরে ঝুলেছিল, তবে তাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। হঠাৎ করে কবরের আশপাশ থেকে ফালার মতো অনেকগুলো কাঁটাযুক্ত জিনিস বেরিয়ে আসে। তারা কোনোভাবে সেখান থেকে কবরের উপরে উঠে আসে, কিন্তু লিওজিন এখনো সেখানেই ঝুলেছিল। আমরা দেখতে পাই সেখানে একটা সিক্রেট দরজার পেছন থেকে একটা মেকানিজম সামনে আসে, যেটা সলভ করার মাধ্যমে তারা অপর পাশে যেতে পারবে, আর একই সাথে লিওজিনকেও বাঁচাতে পারবে। উবাই লিওজিনকে তাড়াতাড়ি বাঁচানোর জন্য সে সেই মেকানিজমের সামনে চলে যায়। সে সেই মেকানিজমটি সলভ করার চেষ্টা করতে থাকে, কিন্তু উবাইয়ের চক্রটি ভুল দিকে ঘোরানোর কারণে সেখানে অদ্ভুতভাবে লাল এক ধরনের আগুন জ্বলে ওঠে। শেলি তখন বলে, প্রাচীন কথায় আছে যে এই লাল আগুন ড্রাগনের চোখকে নির্দেশ করে, আর এটা যদি কোনোভাবে একবার মাটিতে এসে পড়ে তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এতে সকলেই তো অনেক ঘাবড়ে যায়। উবাইও তখন অনেক চিন্তায় পড়ে যায়। সে মেকানিজমটা আবারও ঠিক করার চেষ্টা করে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। সে মেকানিজমটা আবারও দরজার পেছনে চলে যায়, আর আগুন সমস্ত কম্পার্টমেন্টে ছড়িয়ে যায়। এদিকে লিওজিনের শক্তি ফুরিয়ে আসে। সে দড়িটি আর ধরে রাখতে পারে না, আর সে গভীর এক খাদের মধ্যে পড়ে যায়। আর এর পরে আমরা দেখতে পাই হুবাইয়ের হঠাৎ করেই ঘুম ভেঙে যায়, আর সে একজন ডাক্তারের সামনে ছিল। এখানে আমরা জানতে পারি লিওজিন সেদিন মারা গেছিল, আর তারা তিনজন কোনোভাবে সেখান থেকে তাদের প্রাণ বাঁচিয়ে শেষমেশ ফিরে এসেছিল। ডাক্তার হুবাইয়ের সাথে কথা বলছিল যে পাস্টকে তোমাকে ছেড়ে দিতে হবে। তখনই সেখানে ওয়াং চলে আসে। ওয়াং এসে তখন হুবাইকে সেখান থেকে নিয়ে যায়। তারা দুজনে রাস্তায় কথা বলতে বলতে হাঁটছিল। ওয়াং তখন হুবাইকে বলে কিছুদিনের মধ্যে শেলি ফিরে আসবে। মূলত তাদের কিং জিয়ানার কবরে যাওয়ার অনেকদিন পার হয়ে গেছে, তাই ওয়াং সেই দিনটিকে ভুলে যেতে বলে। সে তাকে আবারও প্রথম থেকে শুরু করতে বলে, আর হুবাইকে জানে যে শেলির কাছে ফিনিক্স মতির খবর আছে। তাদেরকে যে কোনো মূল্যে ফিনিক্স মতি খুঁজে বের করতে হবে। হুবাই বলে, আমি আর কখনোই সেই জায়গাটিতে ফিরে যাব না। ওয়াং তখন হুবাইকে বোঝানোর চেষ্টা করে লিওজিন মারা গেছে এটা তার দোষ না, কিন্তু হুবাই বারবার নিজেকেই দোষারোপ করছিল। ওয়াং তখন হুবাইকে বলে লিওজিনও চাইতো যে আমরা যেন ফিনিক্স মতি খুঁজে পাই, কিন্তু এতেও হুবাই রাজি হয় না, আর সে সেখান থেকে চলে যায়। হুবাই সেখান থেকে যাওয়ার পরে আমরা পেছন থেকে লক্ষ্য করি ওয়াংকে একটি মেয়ে ফলো করছে। ওয়াং সেখান থেকে গিয়ে ডাক্তারের সাথে কথা বলছিল। মূলত এই ডক্টরও তাদের ফ্রেন্ডই ছিল। এদিকে ওয়াংকে ফলো করে সেই মেয়েটির সাথে আরো কিছু লোক আসে। তারা সেখানে হুবাইকে খুঁজছিল। আমরা দেখতে পাই সেখানে কিছু লোক এসে ওয়াং এবং সেই ডক্টরকে কিডন্যাপ করে নিয়ে যায়। সেখানে সেই মেয়েটির সাথে ওই লোকটি ছিল, যার নাম ছিল মিস্টার স্কোয়াড। স্কোয়াড তাকে জানায় সে তাদের সাথে কাজ করতে চায় ফিনিক্স মতি খুঁজে বের করার জন্য। আসলে মিস্টার
স্কোয়াড সেই ফিনিক্স মথি নিজের জন্য খুঁজতে চায়, যেটা কাজে লাগিয়ে সে হয়ে উঠবে এই পৃথিবীর সব থেকে ধনী আর অমর ব্যক্তি। ব্যাং প্রথমে মিস্টার স্কোয়াডের কথায় রাজি হয় না। তখন মিস্টার স্কোয়াডের লোকজন তাকে ধরে পেটালে শেষমেশে সে আর কোনো উপায় না পেয়ে মিস্টার স্কোয়াডের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। তখনই সেখানে বাইরে শার্লি চলে আসে। তখন সে বাইরে থেকে ভেতরে ওয়াংদের কথা শুনে ভেতরে গেলে মিস্টার স্কোয়াডের লোকজন তার মাথায় বন্দুক তাক করে তাকে জেরা করতে শুরু করে। কিন্তু যখন সে জানতে পারে সে শার্লি ওয়াংদের টিমমেট, তখন সে তাকেও তাদের সাথে যেতে বলে। এখানে শার্লি ওয়াংকে জিজ্ঞাসা করে এইসব কি হচ্ছে। তখন হঠাৎ করে ওয়াং বলে ওঠে ওয়াং তো মারা গেছে, এটা তো আমিও জানি। মূলত লিও জিনি মিস্টার স্কোয়াডদের সাথে ডিল করেছিল এই ফিনিক্স মথি খুঁজে বের করার জন্য, আর সে মিস্টার স্কোয়াডের কাছে তার পরিচয় ওয়াং হিসাবে দিয়েছিল। ওয়াং শার্লিকে সবকিছু ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করতে থাকে, আর সে তার কাছে গিয়ে বলে যে তুমি আমাকে হুবাই বলে ডাকো। আসলে এখানে মিস্টার স্কোয়াড ওয়াংকে হুবাই মনে করছিল। ওয়াং শার্লিকে একটা ম্যাপ দেখায়, যেটা মূলত সেদিন তারা কবরের মধ্যে যে স্ক্রোলটি দেখতে পেয়েছিল সেটি ছিল। শার্লি তখন জিজ্ঞাসা করে এটা মিস্টার স্কোয়াড কোথা থেকে পেয়েছে। মিস্টার স্কোয়াড তখন শার্লিকে জানায় এটা সে একটি অকশন দেখে অনেক দাম দিয়ে কিনেছে। মিস্টার স্কোয়াড তাদের দুজনকে তার সাথে যেতে বলে। এতে ডক্টর সেখান থেকে চলে যেতে গেলে মিস্টার স্কোয়াড তাকে বাধা দেয়, আর সে তাকে বলে তাকেও তাদের সাথেই যেতে হবে। আর এরপরে তারা বেরিয়ে পড়ে ম্যাপের লোকেশনে যাওয়ার জন্য। এদিকে হুবাই ওয়াংদের খুঁজতে খুঁজতে সেই জায়গাটিতে চলে আসে, কিন্তু সে সেখানে এসে ওয়াংদের খুঁজে পায় না। সে সেখানে শার্লির পাসপোর্ট দেখতে পায়। শার্লি বুদ্ধি করে সে তার পাসপোর্টের মধ্যে হুবাইয়ের জন্য একটা মেসেজ রেখে গেছিল যে তারা কিং জিয়ানের কবরের দিকে গেছে। এদিকে মিস্টার স্কোয়াড শার্লি এবং ওয়াংদের নিয়ে ম্যাপের লোকেশনে চলে আসে, যেখানে বিশাল আকারে 5টি মূর্তির মাথা ছিল। মিস্টার স্কোয়াড ওয়াং এর হাতে সেই ম্যাপটি দিয়ে বলে আমরা 5টি বুদ্ধার জায়গায় পৌঁছে গেছি। সে ওয়াংকে কিং জিয়ানের কবরে ঢোকার রাস্তাটি খুঁজে বের করতে বলে। ওয়াং তো এদিকে ঠিকঠাক ভাবে ম্যাপটাও ধরতে পারছিল না। শার্লি তখন ম্যাপটি দেখে বলে এই ম্যাপের মধ্যে এই 5টি মূর্তির মাথা নিয়ে একটা ধাঁধা দেওয়া আছে। তারা যদি সঠিক মূর্তির মাথাটি কিং জিয়ানের কবরের দিকে ঘোরায় তাহলে সেখানে রাস্তা ওপেন হয়ে যাবে। ওয়াং ও হুবাই সেজে সকলের সামনে ভাব নিয়ে একে একে সমস্ত মূর্তির মাথাগুলোই ঘোরাতে থাকে, কিন্তু প্রতিবারই সে ভুল মূর্তির মাথা টুইস্ট করে, যার কারণে সেখানে ট্র্যাপ ওপেন হয়ে যায়। যে ট্র্যাপের কারণে সেখানে মিস্টার স্কোয়াডের টিমের অনেকগুলো সৈনিক ঘায়েল হয়ে পড়ে। আর অবশেষে 5 নাম্বার মূর্তির মাথা ঘোরাতে সেখানে একটা পাহাড়ের মধ্যে থেকে দরজা ওপেন হয়ে যায়। তারা সেই দরজার মধ্যে প্রবেশ করে। অপরদিকে আমরা হুবাইকে দেখতে পাই, যে কিনা ওয়াংদেরকে বাঁচানোর জন্য রওনা হয়। এদিকে ওয়াংরা সকলে সেই কবরের মধ্যে প্রবেশ করে সেখানে অনেকগুলো জার দেখতে পায়, যার মধ্যে শিশুদের কঙ্কাল ছিল। ডক্টর তখন ওয়াংকে জানায় এটাই আসলে কুমান্থং বানানোর প্রসেস। প্রাচীনকালে এভাবেই বাচ্চাদের কুমান্থং বানানো হতো, যারা কিং জিয়ানের কবর আর ফিনিক্স মথির রক্ষা করে। তারা সেখানে সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু তখন সেখানে থাকা একটি গার্ড দেয়ালে খোদাই করা একটি শিশুর চিত্রের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। এতে বাকিরাও সেই গার্ডের কাছে আসলে সকলেই সেখানে হিপনোটাইজ হয়ে যায়। সেখানে আমরা কিছু শিশুদের আত্মা দেখতে পাই, যারা কিনা সেখানে থাকা সকলকে নির্দেশ করে তারা যেন নিজেদেরকে মেরে ফেলে। সকলে তো ঠিক এমনটাই করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে হুবাই চলে আসে। সে সকলকে সেই চিত্রগুলোর দিকে তাকাতে মানা করে এবং সে সেখানে ফায়ার করলে সকলের হুঁশ ফিরে আসে। কিন্তু আমরা দেখতে পাই তখনই সেখানে এক ধরনের বিষাক্ত গ্যাস আসতে শুরু করে। হুবাই সকলকে সেখান থেকে দ্রুত পালাতে বলে, কিন্তু তারা পালাতে পালাতে একটি মূর্তির সামনে এসে ফেসে যায়, যেখানে আর কোনো রাস্তা ছিল না। হুবাই তখন দ্রুত রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকে। সে খেয়াল করে মূর্তিটির হাত নিচের দিকে একটা ছিদ্রকে নির্দেশ করছে। সে গার্ডদের কাছ থেকে এক বোতল পানি নিয়ে ওই ছিদ্রের মধ্যে পানি ঢালতে আমরা দেখতে পাই সেখানে অদ্ভুত এক ধরনের কাঁটাযুক্ত বৃক্ষ গজাতে শুরু করে, যা পাথরের দেয়ালে ধাক্কা দিলে মূর্তিটির পেছন থেকে একটি রাস্তা বেরিয়ে আসে। তারা সেই রাস্তাটির মধ্যে প্রবেশ করলে অদ্ভুত এক জঙ্গলের মতো জায়গায় এসে পৌঁছায়। ওয়াং এবং শার্লি তো হুবাইকে থেকে অনেক খুশি হয়। ওয়াং হুবাইকে বলে তারা ফিনিক্স মথি এবার নিশ্চয়ই খুঁজে পাবে, কিন্তু এতে হুবাই বলে তাদেরকে এখান থেকে ফিরে যেতে হবে। এতে ওয়াং তখন হুবাইকে মিস্টার স্কোয়াডের বিষয়টা সম্পূর্ণভাবে খুলে বলে যে সে কিভাবে তাদেরকে জোর করে এই জায়গায় নিয়ে এসেছে। মিস্টার স্কোয়াড যখন ওয়াংদের কাছে জানতে চায় যে সে কে, তখন ওয়াং হুবাইকে ওয়াং বলে পরিচয় দেয়। এতে মিস্টার স্কোয়াড বলে ওয়াং না মারা গেছে। এতে ওয়াং মিস্টার স্কোয়াডকে বলে আসলে এই বিষয়টা আমাদের তিনজনের মধ্যে সিক্রেট ব্যাপার। মিস্টার স্কোয়াড তখন মনে করে যে তাদের মধ্যে মূলত লাভ ট্রায়াঙ্গেলের সমস্যা
সমস্যা। এখানে আসলে মিস্টার স্কোয়াড বিদেশি হওয়ার কারণে তাদের লোকাল ভাষা বুঝতে পারছিল না ঠিক করে। মিস্টার স্কোয়াড তখন হুবাইকে বলে সে যাতে তাদেরকে রাস্তা দেখায়। এখন এতে বন্দুকের সামনে হুবাই আর কোনো রাস্তা না পেয়ে সে তাদেরকে নিয়ে যেতে থাকে এবং দেখতে দেখতে তারা একটি ব্রিজের সামনে এসে পৌঁছায়। এদিকে আমরা সেই জায়গাটি ছাদের দিকে দেখতে পাই অসংখ্য জোনাকি পোকা জ্বলে রয়েছে, যা কিনা দেখতে সত্যি অসাধারণ লাগছিল। এদিকে শার্লি হুবাইয়ের হাতে সেই ম্যাপটি দিলে হুবাইয়ের বুঝতে বাকি থাকে না এটা আসলে সেই স্ক্রোলটাই যার কারণে লিজিয়ান মারা গেছিল। হুবাই এতে রেগে গিয়ে মিস্টার স্কোয়াডের কলার ধরে বলে সে এটা কোথা থেকে পেয়েছে। এতে মিস্টার স্কোয়াড হুবাইকে হুমকি দিয়ে বলে সে যেন আর এমনটা কখনোই না করে, নয়তো এটা তাদের জন্য ভালো হবে না। সে হুবাইকে জানায় সে যেন চুপচাপ রাস্তা দেখায় আর তাকে এটাও বলে যে এটা আসলে সে একটা অকশন থেকে কিনেছে। আমরা দেখতে পাই তারা সেই ব্রিজের উপর দিয়ে সেই জায়গাটা পার হতে থাকে। তাদের নিচে ছিল বিশাল বড় একটা খাদ, কিন্তু এদিকে হঠাৎ করে সেখানে থাকা জোনাকি পোকাগুলো জেগে ওঠে। একজন গার্ড কিছু না বুঝেই জোনাকি পোকা হাতে নিলে সেই জোনাকি পোকাটা তার হাতের মধ্যে বাস্ট করে এবং আমরা দেখতে পাই সেখানে থাকা সকল জোনাকি পোকাগুলোই ধীরে ধীরে জেগে ওঠে আর তাদের উপরে আক্রমণ করতে শুরু করে। তারা সকলে মিলে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে অসংখ্য জোনাকি পোকা ছিল, যার ফলে একজন তার কাছে থাকা টর্চ গানের মাধ্যমে আগুন ফায়ার করে, যার ফলে হুবাই লক্ষ্য করে সেই জোনাকি পোকাগুলো আগুনের দিকে আকৃষ্ট হচ্ছে। সে সকলকে জানে এই জোনাকি পোকাগুলো তাপের দিকে আকৃষ্ট হয়। সে তাদেরকে সিগন্যাল লাইট ফায়ার করতে বলে। এদের সকল জোনাকি পোকাগুলো সেই সিগন্যাল লাইটের দিকে যেতে থাকলে দুইজন গার্ড সামনে থাকা ব্রিজের ওপারে দরজার ওই দিকে যেতে শুরু করে। তারা সেই দরজার মধ্যে প্রবেশ করতে সেই দরজাটি তাদের শরীরের উপরে বন্ধ হয়ে যায় আর তারা দুজন সেখানে মারা যায়। এদের সকলেই তো দিশেহারা হয়ে পড়ে। হুবাই তখন হঠাৎ করে পড়ে যায় আর পড়ে গিয়ে সে তখন তার হাতে থাকা স্ক্রোলটি লক্ষ্য করে। সেখানে সে একটি ধাঁধার মাধ্যমে জানতে পারে তারা এখন বুদ্ধের মাথার উপরে রয়েছে, অর্থাৎ তাদেরকে এখন নিচে যেতে হবে। সে সকলকে বলে তাদেরকে পুলের দড়িটা কেটে দিতে হবে। তারা সকলে মিলে পুলটি কাটার চেষ্টা করে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়। এতে শার্লি তার কাছে থাকে একটি লাইটারের আগুন জ্বালিয়ে সে পুলের উপরে ছুঁড়ে মারতে সবগুলো জোনাকি পোকা ধীরে ধীরে সেই আগুনের দিকে আকৃষ্ট হয়ে সেই পুলের উপরে এসে বাস্ট করে, যার ফলে সেখান থেকে পুলটি বিচ্ছিন্ন হয়ে যায় আর সকলেই পুলটি ধরে নিচে চলে আসে। আমরা দেখতে পাই সেখানে বিশাল আকারের দুটি মূর্তি ছিল। হুবাই তখন বলে আমি যদি ভুল না হয়ে থাকি এটা ভগবান শিবের মূর্তি। ভারতীয় গ্রন্থ অনুযায়ী শিব আর বিষ্ণুর সামনাসামনি বসে আর সামনে যে মূর্তিটি আছে সেটা নিশ্চয়ই বিষ্ণুর মূর্তি। আমরা সেখান দিয়ে এই জায়গাটিকে থেকে বাইরে যেতে পারবো। মিস্টার স্কোয়াড তখন তার গার্ডদের সেদিকে চেক করতে যেতে বলে। এদিকে মিস্টার স্কোয়াড হুবাইকে অনেক মাখন লাগাতে শুরু করে এবং সে তাকে বলে চলো আমরা একসাথে কাজ করি, এবং সে হুবাইয়ের অনেক প্রশংসা করতে থাকে এবং সে হুবাইকে বলে সে যদি ভবিষ্যতে তার সাথে কাজ করে তাহলে তার কোনো কিছুরই অভাব থাকবে না, কিন্তু এতে হুবাই তাকে মানা করে দেয়। এরপরে মিস্টার স্কোয়াড এবং বাকিটা যখন আশপাশের জায়গাটা চেক করতে থাকে তখন আমরা দেখতে পাই হুবাইয়ের পায়ের নিচে একটি দরজা মতো রয়েছে। মিস্টার স্কোয়াডরা যখন ওই মূর্তির পিছে এক্সিট খুঁজছিল তখনই পেছন থেকে হুবাইরা সকলেই সেই দরজার সাহায্যে সেখান থেকে পালিয়ে যায়। শেষ মুহূর্তে মিস্টার স্কোয়াডরা তাদেরকে দেখতে পেলে হুবাই একটি গ্রেনেড তাদের উপরে ছুঁড়ে মারে আর সে ওই দরজার মধ্যে ঢুকে সেই দরজাটি সেখান থেকে বন্ধ করে দেয়। এদিকে মিস্টার স্কোয়াডরা অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরেও যখন গ্রেনেডটি বাস্ট হয় না তখন তারা চোখ খুলে দেখতে পায় সেই গ্রেনেডটি আসলে অ্যাক্টিভেট করা ছিল না। তারা সকলে সেই দরজার কাছে আসলে দেখতে পায় হুবাইরা সেই দরজাটি লক করে গেছে। এদিকে হুবাইরা সকলে সেখান থেকে পালিয়ে অনেক দূরে চলে আসে এবং সে ডক্টরের গায়ে লাগানো মিস্টার স্কোয়াডের বোমগুলো ডিফিউজ করে ফেলে, যার পরে হুবাই সকলকে সেখান থেকে ফিরে যেতে বললে ওয়াং বলে সে সেখান থেকে ফিরে যাবে না, সে ফিনিক্স মতি খুঁজে বের করবেই, যার কারণে সেখানে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এতে হুবাই রেগে গিয়ে ওয়াং এবং শার্লিকে বলে তোমরাও ডক্টরকে জিজ্ঞাসা করো সে কি এখানে তার জীবন রিস্কে ফেলবে নাকি। তখন পেছন থেকে ডক্টরও বলে ওঠে আমাদের সামনে গিয়ে দেখতে সমস্যা নেই। তখনই আমরা দেখতে পাই ডক্টরের কোটের মধ্যে দুটো ছোট ছোট পাত্র পড়ে যেগুলো মূলত স্বর্ণের তৈরি ছিল। এতে ডক্টর বাহানা মেরে বলে যে সে মেডিকেল ফিল্ডে রয়েছে, তো এই কারণে তার সমস্ত মাইক্রো অর্গানিজম সম্পর্কে একটু রিসার্চ করতে হয়, যার কারণে সে এগুলো নিয়েছে। এতে হুবাই রেগে মেগে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখনই সেখানে হঠাৎ করে মিস্টার স্কোয়াড চলে আসে আর সে হুবাইকে বলে সে যদি তাদেরকে ফিনিক্স মতির কাছে না নিয়ে যায় তাহলে সে সেখানে থাকা সকলকে শেষ করে ফেলবে। এতে হুবাই মিস্টার স্কোয়াডকে বলে সে তাদেরকে ফিনিক্স মতির কাছে নিয়ে যাবে, কিন্তু তার বদলে মিস্টার স্কোয়াডকে বাকিদেরকে ছেড়ে দিতে হবে।
কিন্তু এতে মিস্টার স্কোয়াড রাজি হয় না। মিস্টার স্কোয়াড হুবাইকে বলে সে যদি রাজি না হয় তাহলে সে এখানে সকলকে শেষ করে ফেলবে। এতে হুবাই আর কোনো উপায় না পেয়ে ফিনিক্স মতি খুঁজতে রাজি হয়ে যায়। এদিকে তারা যে জায়গাটিতে ছিল আমাদের সেখানে বিশাল বড় একটা দানবের কঙ্কাল দেখানো হয়। হুবাই সেই ম্যাপের ক্লু অনুযায়ী তাদেরকে জানায় এটা আসলে একটা ড্রাগনের কঙ্কাল আর এর মধ্যে কোথাও একটা তাদের নেক্সট ক্লু লুকানো আছে। অপরদিকে আমরা দেখতে পাই মিস্টার স্কোয়াডের গার্ডরা একটু আজব ব্যবহার করছিল আর দেখতে দেখতে তারা একে অপরের উপরে আক্রমণ শুরু করে। তারা সেখানে জম্বির মতো আচরণ করছিল, তাদেরকে গুলি করলেও তাদের কিছুই হচ্ছিল না। হুবাই তখন বলে এটা নিশ্চয়ই সেই চোরাকি পোকাগুলোর কামড়ের কারণে হয়েছে। সেখানে আমরা দেখতে পাই অনেক ভয়াবহ একটা লড়াই শুরু হয়ে যায়। এদিকে হুবাই নিজের কাছের মানুষদের বাঁচানোর জন্য বারবার ম্যাপে সেই ক্লুগুলো মনে করার চেষ্টা করছিল আর এক পর্যায়ে তার ম্যাপের একটি কথা মনে পড়ে যায় যেখানে বলা ছিল ড্রাগনের বুকে 10 নম্বর হাড়ের মধ্যে লুকানো আছে বৌদ্ধের হার্ট পর্যন্ত যাওয়ার রাস্তা, যেখানে মূলত কিং জিয়ানের কবর রয়েছে। হুবাই সকলকে বলে তাদেরকে ড্রাগনের বুকে 10 নম্বর হাড়টিটা ভাঙতে হবে। তারা সেই হাড়টি ভাঙতেই সেখানে একটা চাবির মতো ছিল যেটা ঘোরাতে তাদের সামনে একটা দরজা ওপেন হয়ে যায়। তারা সকলে মিলে সেই দরজার মধ্যে দ্রুত প্রবেশ করে এবং এরপরে তারা সেই দরজাটির মুখটি বন্ধ করে দেয় পাথরের সাহায্যে, যার পরে আমরা দেখতে পাই তাদের সামনে ছিল বিশাল বড় একটা মহল। মিস্টার স্কোয়াড তো অনেক খুশি ছিল কেননা তাদের সামনে বিশাল বড় একটা কবরের মতো কিছু একটা ছিল। মিস্টার স্কোয়াড তার সাথীদের সেই কবরটি খুলতে বলে। এদিকে হুবাই তার ম্যাপটি চেক করতে থাকে। সে বলে এটা কোনোভাবে কিং জিয়ানের কবর হতে পারে না। সে মিস্টার স্কোয়াডারকে সেই কবরটি খুলতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তারা সেই কবরের মতো জিনিসটি খুলে ফেলেছিল আর তার মধ্যে থেকে বেরিয়ে আসে বিশাল বড় একটা মনস্টার যেটা কিনা তাদের সকলের উপরে আক্রমণ করে। আর এই মনস্টারটির উপরে গুলি বা কোনো কিছুর কোনো কাজ করছিল না। আর দেখতে দেখতে এক পর্যায়ে সেই মনস্টারটি ওয়াংকে গিলে খেয়ে ফেলে এবং এরপরে সেই মনস্টারটি তার সেই সুড়ঙ্গের মধ্যে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে হুবাই তো অনেক ভেঙে পড়ে। সে ওয়াংকে খুঁজতে যাওয়ার জন্য যেতে থাকে, কিন্তু এতে মিস্টার স্কোয়াড তাদেরকে বাধা দেয় এবং সে বলে তারা যদি তাকে ফিনিক্স মতির কাছে না নিয়ে যায় তাহলে সে তাদেরকে এখানে গুলি করে মেরে ফেলবে, যার ফলে হুবাই অনেক রেগে যায় এবং সে মিস্টার স্কোয়াডকে গিয়ে বলে সে তাকে কিং জিয়ানের কবর পর্যন্ত নিয়ে যাবে, এরপরে যেন সে তাদেরকে আর কোনোভাবে ডিস্টার্ব না করে। এতে মিস্টার স্কোয়াড আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। হুবাই তখন পাগলের মতো হয়ে সে জায়গাটা খুঁজতে শুরু করে এবং সে খুঁজতে খুঁজতে হঠাৎ করে খেয়াল করে দেয়ালের ওই পাশ থেকে সেই জন্তুটির হাঁটার আওয়াজ আসছে, অর্থাৎ এর ওই পাশে আরেকটি চেম্বার রয়েছে। হুবাইয়ের তখন মনে পড়ে বুদ্ধের কোলে যখন আগুন গিয়ে পড়বে তখনই কিং জিয়ানের কবর সামনে আসবে। সে সেখানে একটা বুদ্ধের মূর্তি দেখতে পায়, যে বুদ্ধের মূর্তির সামনে একটা আগুন জ্বালানোর জায়গা ছিল যেটা ঘোরাতে তার মধ্যে আগুন জ্বলে ওঠে। আর আমরা সেখানে দেখতে পাই একটি আলোর রশ্মি গিয়ে বুদ্ধের মূর্তির উপরে গিয়ে পড়ে, যার পরে তাদের সামনে একটি বিশাল বড় দরজা ওপেন হয়ে যায় যার ওপারে ছিল কিং জিয়ানের রানীর মমি। এদিকে হুবাইরা সেই জন্তুটির আভাস পায়। তারা ওয়াংকে রেস্কিউ করার জন্য সেই জন্তুটির দিকে রওনা হয়। তারা আরেকটা রুমের মধ্যে আসে যেখানে কিনা কিং জিয়ানের আসল কবরটি ছিল। আর যেখানে আসার সাথে সাথে সেই মনস্টারটিও হঠাৎ করে তাদের উপরে আবারও হামলা করে, যার ফলে হুবাইরা ওয়াংকে বাঁচানোর জন্য সেই মনস্টারটির উপরে হামলা করে এবং সেই মনস্টারের গায়ে যে বমটি লাগানো ছিল সেটা সে মনস্টারের গালের মধ্যে ছুড়ে মারে এবং সেটাতে গুলি মারার সাথে সাথে সেই বমটি সেখানে বাস্ট করে, যার ফলে সেই মনস্টারটি একটি বিশাল বড় খাদের মধ্যে পড়ে গিয়ে সেখানে মারা যায়। তারা ওয়াং এর মৃত্যুর বদলা নেয় সেই মনস্টারটির উপরে। এরপরে আমরা দেখতে পাই সেখানে মিস্টার স্কোয়াড আসে। উপায় তাকে জানাই এগুলোর মধ্যে একটাও কিং জিয়ানের আসল কবর নয়। কিং জিয়ানের আসল কবর এই প্ল্যাটফর্মের নিচে রয়েছে। তারা সেখানে থাকা কবরগুলো ধরে ঘোরাতে সেখান থেকে একটা সোনার কফিন বেরিয়ে আসে, কিন্তু তখনই পেছন থেকে হঠাৎ করে রানীর মমির উপরে ওয়াং এসে পড়ে। ওয়াং তাদেরকে বলে আমাকে ছাড়া কি তোমরা রাজার কবর একা একা খুলতে পারবে? হুবাইরা তাকে দেখে তো অনেক খুশি হয়। সে তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে বেঁচে গেল। এতে ওয়াং তাদেরকে জানায় সেই মনস্টারটি আঘাত পাওয়ার কারণে সে তাকে বমি করে বের করে দিয়েছিল। তারা তিনজনে একসাথে মিলে কিং জিয়ানের কফিনটি খোলে, যেখানে কিং জিয়ানের লাশের সাথে ছিল ফিনিক্স মতি। তখনই তারা ডক্টরের মাথায় বন্দুক তাক করে বলে তারা যেন ফিনিক্স মতি মিস্টার স্কোয়াডকে দিয়ে দেয়। এতে হুবাই ডক্টরকে বাঁচানোর জন্য শেষমেশ মিস্টার স্কোয়াডকে বলে সে ডক্টরকে ছেড়ে দেবে আর এরপরে সে তাকে সেই মতিটি দিয়ে দেবে, যার ফলে মিস্টার স্কোয়াড যখন ডক্টরকে ছেড়ে দেয় হুবাই তখন সেই রত্নটি তার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দেখা যায় সেই রত্নটি ডক্টর ধরে ফেলে। আর এখানে
এখান থেকে আমরা ডক্টরের আসল সত্য জানতে পারি। ডক্টর বলে ওঠে ফিনিক্স মতি আরোগ্য আর অমরত্বের চাবিকাঠি। সে ফিনিক্স মতির সাহায্যে অমর হয়ে যাবে। আর এখানে ডক্টর স্কোয়াড আসলে ডক্টরের জন্য কাজ করতো। ডক্টর তখন বলে যে আমি ফিনিক্স মতি খোঁজার জন্য টাকা জোগাড় করতে কাই মন্দিরে ইলিগাল অর্গান বিক্রির কাজ করত। আর তার এই কাজকর্ম যাতে ধরা না পড়ে কাই মন্দিরে কুমানথংয়ের ভূতের গল্প বানিয়েছিল। কিন্তু কে জানতো যে হুবাইটা সেই মন্দিরে পৌঁছে যাবে, যদিও এটা তার কাজকে আরো সহজই করে দিয়েছে। হুবাই তখন বলে এই দুনিয়াতে অমরত্বের মতো কিছু নেই। ফিনিক্স মতির মধ্যে শুধুমাত্র এমন কিছু রোগের চিকিৎসা রয়েছে যা মডার্ন টেকনোলজির মাধ্যমে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ডক্টর তখন বলে ওঠে আমি ফিনিক্স মতির সাহায্যে এই পৃথিবীর সব থেকে ধনী হয়ে উঠবো। তখনই ওয়াং হঠাৎ করে বলে ওঠে পেছনে সেই মনস্টারটি আবারও এসেছে। এতে ডক্টররা পেছনে ঘুরে তাকাতেই তারা তিনজনে মিলে তাদের উপরে অ্যাটাক করে। তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। এক পর্যায়ে তাদের ধাক্কা লেগে সেখানে থাকা একটি কফিন ভুল থেকে ঘুরে গেলে সেখানকার একটি মেকানিজম অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে তাদের পায়ের নিচের প্ল্যাটফর্মটি ভেঙে যায়। আর তারা ঠিক একইভাবে মুভির শুরুর মতো লিওজিনের মতো সেই জায়গাটিতে ঝুলতে থাকে। শেরলির পা ধরে ওয়াং এবং মিস্টার স্কোয়াড ঝুলেছিল আর হুবাই উপরে ছিল, এবং আমরা দেখতে পাই একইভাবে সেই মুভি শুরুর মতো সেখানে একটা মেকানিজম চলে আসে যেটা সলভ করার মাধ্যমে সে ওয়াং এবং শেরলিকে বাঁচাতে পারবে। হুবাই কল্পনা করে লিওজিন তাকে বলছে সে তার উপরে সম্পূর্ণ বিশ্বাস করে। আর এরপরে দেখতে দেখতে হুবাই সেই পাজলটি সলভ করে ফেলে আর তাদের সামনে বাইরের একটি বিশাল বড় দরজা ওপেন হয়ে যায়। এদিকে মিস্টার স্কোয়াড ততক্ষণে নিচে পড়ে মারা গেছিল। সেখানকার ট্র্যাপটি অ্যাক্টিভেট হলে তারা সকলে মিলে একসাথে বাইরে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি ফিনিক্স মতির আসল সত্যিটা। ফিনিক্স মতির মাধ্যমে শুধুমাত্র এমন কিছু রোগ সারানো সম্ভব যেগুলো আমাদের মডার্ন টেকনোলজির সাহায্যে এখনো পর্যন্ত চিকিৎসা দিয়ে ঠিক করে তোলা সম্ভব হয়ে ওঠেনি, যা ছিল পুরো মানব জাতির জন্য অমূল্য গুপ্তধন। অ্যান্ড এরই মাধ্যমেই এই অসাধারণ ট্রেজার হান্ট মুভিটি এখানে শেষ হয়ে যায়। আশা করি তোমাদের সকলের কাছে মুভিটি অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। চায়নার প্রাচীন এক রাজার কবর থেকে 4 বন্ধু মিলে উদ্ধার করে ফিনিক্স রত্ন, যার মাধ্যমে মানুষের যে কোনো রোগকে সারিয়ে তোলা সম্ভব। তবে এই রত্ন উদ্ধার করতে গিয়ে তারা সম্মুখীন হয় রানীর তৈরি করা এক অভিশাপের মুখে, যে অভিশাপের ফলে মানুষ 40 বছর বয়সে মারা যাবে। এমনকি তার মৃত্যুর পরেও এই অভিশাপ তার বংশধরদের মাঝে থেকেই যেত। তবে অভিশাপ থেকে মুক্ত পাওয়ার একটা রাস্তা রয়েছে, আর তা হলো রানীর কবর থেকে তাদেরকে একটা সেলেস্টিয়াল স্ক্রল উদ্ধার করতে হবে, যার মধ্যে লেখা রয়েছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা। তবে স্ক্রলটি উদ্ধার করতে তাদেরকে সম্মুখীন হতে হবে ভয়ঙ্কর সব ক্রিয়েচারদের। তার সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই স্ক্রোলের পিছে পড়ে আছে, কেননা কিংজিয়ানের রেখে যাওয়া গুপ্তধনের নকশাও এই স্ক্রোলের মধ্যে রয়েছে, যেখানে এত পরিমাণে স্বর্ণ রয়েছে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই। এখন কি তারা সেই সেলেস্টিয়াল স্ক্রোলটি উদ্ধার করতে পারবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তবে গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তার সাথে ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলো না। মুভির শুরুতে আমাদের অসম্ভব সুন্দর একটি মেয়েকে দেখানো হয়, আর তার সাথে ছিল হুবাই। তারা দুজনেই অসম্ভব সুন্দর একটি জায়গাতে ছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই সেখানে একটা বজ্রপাত হয়, আর যে বজ্রপাতের ফলে মেয়েটির পিঠে অনেক অদ্ভুত ধরনের একটা চিহ্ন চলে আসে। আর এখানে আমাদের সেই মেয়েটির মুখ দেখানো হয়, যার নাম ছিল শেরলি। আর তার পিঠে যে চিহ্নটি তৈরি হয়েছিল সেটার কিছুই নয়, বরং সেই রানীর অভিশাপের চিহ্ন। আর এই অভিশাপটি তাদের উপরে তখন এসেছিল যখন কিনা তারা ফিনিক্স রত্ন উদ্ধার করতে গেছিল, যেটা কিনা আমরা এই মুভির সিজন 1-এ দেখতে পেয়েছিলাম। যাই হোক, আমাদের দেখানো হয় শেরলি সেখানে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকে, আর এরপরে হঠাৎ করে হুবাইয়ের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল তার স্বপ্ন। যাই হোক, এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের 1000 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের ফিনিক্স রত্নকে দেখানো হয়, যার অপর নাম ছিল ড্রাগনের চোখ। 1000 বছর আগে কিংজিয়ান এই রত্নটি খুঁজে পেয়েছিল। বলা হয়ে থাকে এই রত্নের মাধ্যমে মানুষের সমস্ত রোগকে সারিয়ে তোলা সম্ভব। তবে এই রত্নের উপরে রাজার শত্রুদের নজর পড়ে যায়। তখন এই ফিনিক্স রত্নকে বাঁচানোর জন্য রানী তার
জীবন স্যাক্রিফাইস করে তৈরি করে এমন একটা অভিশাপ যার ফলে মানুষ 40 বছরের বেশি বাঁচতে পারবে না, এমনকি তাদের পরবর্তী প্রজন্মরাও এই অভিশাপের শিকার হবে। তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ারও একটা রাস্তা রেখে যায়, যেটা ছিল এই সেলেস্টিয়াল স্ক্রোলের মধ্যে, যাতে করে ভবিষ্যতে যদি কোনো ভালো মানুষ ফিনিক্স রত্ন খুঁজে পায় তাহলে যেন তারা এই ফিনিক্স রত্ন আর সেলেস্টিয়াল স্ক্রোলকে কাজে লাগিয়ে মানুষের উপকার করতে পারে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে মিস্টার জো হুবাইয়ের ফ্রেন্ড ওয়াংকে ধরে রেখেছিল। মিস্টার জো হুবাইকে জানায়, তোমার ফ্রেন্ড ওয়াং আমাকে একটা নকল অ্যান্টিক বিক্রি করেছে, তাই তাকে তো শাস্তি পেতেই হবে। এটা বলে সে তার লোকদের ওয়াংকে মারার কথা বললে হুবাই তাকে থামায়। হুবাই তখন তাকে জিজ্ঞাসা করে তার সত্যিই তাদের কাছ থেকে কি চাই। মিস্টার জো তখন হুবাইকে বলে, তুমি আমাকে ধরে ফেলেছো। মিস্টার জো হুবাইকে বলে, আমি জানি তোমরা ফিনিক্স রত্ন উদ্ধার করেছো এবং তোমরা কিংজিয়ানের রানীর তৈরি সেই অভিশাপের শিকার। এখন তোমরা সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সেলেস্টিয়াল স্ক্রোল খুঁজছো। আমারও সেই সেলেস্টিয়াল স্ক্রোলই চাই। মূলত সেলেস্টিয়াল স্ক্রোলের মধ্যে কিংজিয়ানের গুপ্তধনের একটা গোপন নকশাও দেওয়া রয়েছে, যেখানে এত পরিমাণ সোনা লুকানো আছে যা করে তুলবে তাকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। আর এই কারণে সে এই সেলেস্টিয়াল স্ক্রোল চায়। হুবাই তো প্রথমে মিস্টার জোয়ের কথায় রাজি হয় না, কিন্তু শেষমেশ তাদেরকে ওয়াংকে বাঁচানোর জন্য মিস্টার জোয়ের কথায় রাজি হতে হয়। এরপরে বাইরে আসার পরে ওয়াং এবং লিন হুবাইকে বলে, যেহেতু আমাদের সেলেস্টিয়াল স্ক্রোল দরকার অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তাই আমাদের দ্রুত করা উচিত। এতে হুবাই বলে, তোমাদের মনে নেই কিংজিয়ানের কবর কতটা ভয়ঙ্কর ছিল? কিংজিয়ানের রানীর কবর এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে। ওয়াং তখন বলে, শেরলির বাবাও সেলেস্টিয়াল স্ক্রোলের খোঁজে গিয়েছিল 1 বছর আগে শেরলির অভিশাপ মুক্ত করার জন্য, কিন্তু সেও অভিশাপের শিকার হয়। যেহেতু তার বয়স 40 বছরের উপরে ছিল, তাই সে সেখানেই মারা যায়। ওয়াং তখন হুবাইকে বলে, আমাদের বাঁচতে হলে এটা আমাদের করতেই হবে। আর সব থেকে বড় কথা, শেরলির কাছে শেরলির বাবার রেখে যাওয়া সেই রানীর কবরের ম্যাপটিও রয়েছে। যেটা শুনে শেষমেশ হুবাই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। হুবাইরা সকলে রাতের বেলায় শেরলির কাছে যায়। তারা সকলেই শেরলিকে সবকিছু খুলে বলে। শেরলি তখন তার বাবার রেখে যাওয়া সেই ম্যাপটি তাদেরকে দেয়, আর সেও তাদের সাথেই ওই অভিযানে যেতে চায়। এবং দেখতে দেখতে তারা তাদের সেই জার্নিতে বেরিয়ে পড়ে। আমাদের দেখানো হয় তারা মরুভূমির মধ্যে দিয়ে চলা এক নদী দিয়ে কাঠের নৌকা করে কয়েকজন অভিযাত্রীর সাথে ম্যাপে নির্দেশ করা সেই রানীর কবরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে সেখানে হঠাৎ করেই তাদের নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে। বলা হয়ে থাকে এই পানির মধ্যে নাকি কোনো একটা গার্ডিয়ানের বসবাস। তারা সকলেই সেখানে অনেক ঘাবড়ে যায়। এদিকে হুবাই সেখানে পানির মধ্যে কিছু একটা লক্ষ্য করে, ফলে সে সকলকে দ্রুত অস্ত্র হাতে নিতে বলে। এদিকে সেখানে দেখতে দেখতে অনেক বড় একটা ক্রিয়েচার তাদের সেই জাহাজের উপরে আক্রমণ করে এবং আমরা এখানে জানতে পারি এই ক্রিয়েচার নাকি একসময় কিংজিয়ানের রাজ্যের রক্ষা করত। শেরলি তো প্রায় পানির মধ্যে পড়ে যাচ্ছিল, তবে শেষমেশ সে কোনোভাবে বেঁচে যায়। তবে সেই ক্রিয়েচারটি আবারও তাদের জাহাজের উপরে আক্রমণ করে এবং তাদের সেই জাহাজটি তো প্রায় ভেঙে ফেলে। ক্রিয়েচারটি তাদের জাহাজের উপরে উঠে আসে এবং হুবাইদের উপরে আক্রমণ করে। মূলত হুবাইদের উপরে যেহেতু রানী সেই অভিশাপ ছিল, তাই সেই ক্রিয়েচারটি সেটা সেন্স করে তাদের উপরে আক্রমণ করছিল। সেখানে সেই ক্রিয়েচার আর তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। ওয়াংকে তো সেই ক্রিয়েচারটি প্রায় খেয়েই ফেলছিল। তবে তখনই ভেতর থেকে প্রফেসর সং এসে সেই ক্রিয়েচারটিকে ইলেকট্রিক শক দিয়ে পানির মধ্যে ফেলে দেয় এবং আমরা এখানে তাদের কথা থেকে জানতে পারি প্রফেসর সং আসলে তাদের অনেক পুরনো ফ্রেন্ড ছিল। এদিকে আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরে তারা তাদের সেই জাহাজে করে একটি মার্কেটে চলে আসে। সেখানে প্রফেসর সং তাদেরকে বলে মিস্টার ঝ তাকে সেখানে পাঠিয়েছে সেলেস্টিয়াল স্ক্রোল উদ্ধারে তাদের সাথে যাওয়ার জন্য। যেহেতু মিস্টার সং হুবাইদের পুরনো ফ্রেন্ড ছিল, তাই হুবাইরা তাকে সাথে নিতে রাজি হয়ে যায়। এখানে তাদের সাথে আরো একজন যাবে, যে কিনা মিস্টার ঝয়ের মেয়ে লংলিং, যে কিনা তাদের জন্য এই শহরেই অপেক্ষা করছে। তারা লংলিংকে সাথে নিয়ে সেই ম্যাপের জায়গায় পৌঁছে যায়। হুবাই সকলকে বলে ম্যাপে এই জায়গাটাই নির্দেশ করা রয়েছে, আর ম্যাপ অনুযায়ী এখানে কোথাও একটা মন্দির থাকার কথা। তারা সকলেই ক্লু খুঁজছিল, তবে দেখা যায় হঠাৎ করে লিন একটি কুয়োর মতো জায়গাতে পড়ে যেতে লাগে। তবে সে কোনোভাবে বেঁচে যায়। তখনই শেরলি দূরে একটা পাহাড়ের উপরে খেয়াল করে সেখানে একটা মন্দিরের মতো রয়েছে, যেটা দেখে তারা সকলেই তো অনেক খুশি হয় এবং তারা সকলেই সেই মন্দিরে চলে যায়, যেখানে সেই মন্দিরের মধ্যে 8টি
পিলার ছিল, আর এই 8টি পিলারের সাথে 8টি ড্রাগনের মূর্তি ছিল। হুবাই সকলকে জানায় প্রাচীন কথা অনুযায়ী ড্রাগনের 9টি ছেলে ছিল, তবে এখানে 8টি ড্রাগনের মূর্তি রয়েছে। নিশ্চয়ই 9 নাম্বার ড্রাগনের মধ্যে এখানকার কোনো একটা ক্লু লুকানো রয়েছে। তাদেরকে 9 নাম্বার ড্রাগনটি খুঁজে বের করতে হবে। তারা খুঁজতে খুঁজতে লক্ষ্য করে সেখানে মাঝে যেই আগুন জ্বালানোর জায়গাটি ছিল তার নিচে একটি ড্রাগনের মাথা রয়েছে, যেটা ঘোরানো মাত্রই তাদের পায়ের নিচের প্ল্যাটফর্মটি অনেক জোরে কাঁপতে শুরু করে। হুবাই তাদের সকলকে দ্রুত পেছনে সরে যেতে বলে। তারা পেছনে সরে যেতেই সেখানে পেরিয়ে আসে অনেকগুলো সিঁড়ি, যেগুলো সোজা নিচের দিকে চলে গেছে। তারা নিচে যেতে তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে তাদের সামনে বিশাল একটা দরজা ছিল, যার মধ্যে একটা সিক্রেট মেকানিজম ছিল। হুবাই তখন সেই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল। তবে শেষমেশ সে লাস্ট মেকানিজমটি অ্যাক্টিভেট করতে সাকসেসফুল হয়, যার ফলে আমরা দেখতে পাই সেখানে সেই দরজাটি খুলে যায়। দরজার ওপারে ছিল অসম্ভব সুন্দর এক বরফের দুনিয়া, যেটা দেখে তো তারা সকলেই অনেক অবাক হয়ে যায়, কেননা মরুভূমির মতো জায়গায় এই বরফের রাজ্য কিভাবে তৈরি হলো। তারা সেই দরজার মধ্যে প্রবেশ করে এবং তারা সকলেই সেখানে একসাথে এগোচ্ছিল, কিন্তু দেখা যায় বরফ পিচ্ছিল হওয়ার কারণে এক পর্যায়ে তারা সকলেই সেই বরফের গুহার মধ্যে পড়ে যেতে থাকে। আর গুহার শেষ প্রান্তের দেয়ালের সাথে ছিল অনেকগুলো বরফের কাটার মতো জিনিস। তারা সকলেই সেখানে নিজেদের থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। শেরলি এবং হুবাই লক্ষ্য করে বরফের দেয়ালের মধ্যে ছোট্ট একটা ফাটলের মতো ছিল, যার মধ্যে দিয়ে হয়তো তারা বেরিয়ে যেতে পারবে। হুবাই এবং শেরলি নিজেদেরকে একটি ছুরির সাহায্যে থামিয়ে নেয় এবং তারা পাখিদেরকে ধাক্কা দিয়ে সেই ফাটলের মধ্যে দিয়ে পার করতে থাকে, কিন্তু দেখা যায় পাখিদের পার করে দেওয়ার পরে তারা দুজনে আবারও পিছলে যেতে শুরু করে। তারা তো ভাবতে শুরু করে তারা দুজনেই হয়তো এখানেই মারা যাবে, কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে হুবাই শেরলিকে ধাক্কা দিয়ে দেয় এবং শেরলিকে সেই ফাটলের দিকে পাঠিয়ে দেয়, আর সে সেই বরফের কাঁটাগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিন্তু দেখা যায় শেরলি শেষ মুহূর্তে হুবাইকেও একটি দড়ির সাহায্যে টেনে নিয়েছিল, যার ফলে তারা সকলেই সেখানে বেঁচে যায় এবং আমরা দেখতে পাই তারা সকলেই বরফের একটা বিশাল বড় সুড়ঙ্গের মধ্যে দিয়ে পিছলে যেতে থাকে। আর দেখা যায় তারা এক পর্যায়ে অন্য আর একটা গুহার মধ্যে এসে পড়ে, যেখানে কিনা কোনো বরফই ছিল না। তারা সকলেই তো অনেক খুশি ছিল, তবে তাদের খুশিটা বেশিক্ষণের জন্য থাকে না। তাদের সামনে ছিল ভয়ঙ্কর দেখতে এক গুহা, যেখানে অসংখ্য মানুষের হাড়গোড় পড়েছিল। তারা সকলেই অনেক ভয় পেয়ে যায়। অপরদিকে আমরা সেই গুহার মধ্যে অনেকগুলো লাল চোখ দেখতে পাই। এদিকে তারা সকলেই সেই গুহার মধ্যে এগোতে থাকে, কিন্তু এগোতে এগোতে তারা লক্ষ্য করে মাটিতে একটা টর্চ লাইট পড়ে রয়েছে। তখন লিল সেটা দেখতে পেলে বলে যে এটা তো তার লাইট, যেটা এখানে আসার সময় ওই শুকনো কুয়োর মধ্যে পড়ে গেছিল। শেরলি তখন বলে তার মানে ম্যাপের নির্দেশনা ঠিকই ছিল, এই শুকনো কুয়োটাই এখানকার প্রবেশদ্বার। হুবাই তখন বলে ম্যাপের নির্দেশনা অনুযায়ী যখন কেউ গুহার মধ্যে দুপুরের টাইমে প্রবেশ করবে তখন জীবন আর মৃত্যুর মাঝে এক অসীম রেখা তৈরি হবে, অর্থাৎ তাদেরকে এখানেই খুঁজতে হবে। হুবাই ওয়াংকে তাদের পায়ের নিচের জায়গাটি ঘুরতে বলে। তারা সেই জায়গাটি ঘুরতে তাদের পায়ের নিচে একটা দরজার মতো কিছু একটা দেখা যায়, কিন্তু এদিকে তাদের দিকে অনেকগুলো নেকড়ের মধ্যে দেখতে জন্তু এগিয়ে আসতে থাকে, যেগুলো কিনা দেখতে একেবারে জম্বির মতো লাগছিল। হুবাই তাদের পায়ের নিচে সেই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এদিক থেকে শেরলি লক্ষ্য করে সেই জন্তুগুলো তাদের দিকে এগিয়ে আসছে, যেটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়। শেরলি সকলকে এই বিষয়ে সতর্ক করে। হুবাই সকলকে দ্রুত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলে এবং সে প্রফেসরকে বলে আগুন জ্বালাতে, কেননা নেকড়েরা শুধুমাত্র আগুনকে ভয় পায়। দেখতে দেখতে নেকড়েগুলো তাদের উপরে আক্রমণ করে আর সেখানে অনেক ভয়াবহ একটা লড়াই বেঁধে যায়। প্রফেসর লড়াইয়ের মধ্যে অনেকগুলো মশাল জ্বালিয়ে দেয়, যেগুলো দেখে তারা সেই নেকড়েগুলোকে দূরে রাখতে পারছিল। হুবাই তখন শেরলিদেরকে দ্রুত তাদের মাথার উপরে থাকা লতার সাহায্যে দ্রুত উপরে উঠতে বলে, এতে শেরলিরাও এমনটাই করতে থাকে। তারা প্রায় সেই কুয়োর মুখে উঠে গেছিল, কিন্তু তখনই ভাগ্যক্রমে তাদের সেই লতাগুলো ছিঁড়ে যায় আর তারা আবারও সেই গুহার মধ্যে গিয়ে
গিয়ে পড়ে। কিন্তু শেরলি তার কাছে থাকা থ্রোয়িং গানের সাহায্যে উপরে ওঠার চেষ্টা করলে সেখানে সেই শুকনো কুয়ার উপরে থাকা সেই শুকনো কাঠগুলো সরে যায়, যার ফলে সেখানে সূর্যের আলো আসতে শুরু করে। যার ফলে দেখা যায় সূর্যের আলোর মধ্যে যে নেকড়েগুলো ছিল সেগুলো শরীর অদ্ভুতভাবে পুড়ে যেতে শুরু করেছে। তখন হুবাই বুঝতে পারে আসলে সেই ম্যাপের মধ্যে কি লেখা ছিল, যে দুপুর বেলায় যখন কেউ এই গুহাতে প্রবেশ করবে তখন জীবন আর মৃত্যুর মাঝে এক অসীম রেখা তৈরি হবে। অর্থাৎ সূর্যের আলোয় এই নেকড়েদেরকে একমাত্র তাদের থেকে দূরে রাখতে পারবে। হুবাই সকলকে বলে তাদেরকে যেভাবে হোক রোদ থাকা অবস্থায় এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং সে শেরলিকে বলে তার থ্রোয়িং গানের মাধ্যমে লতা আর দড়ি বেঁধে তাদেরকে এখান থেকে বের করতে। শেরলিও এতে ঠিক এমনটাই করে। সে তার কাছে থাকা দড়ির সাথে সেই লতাগুলো বাঁধতে শুরু করে। কিন্তু এদিকে প্রফেসর লক্ষ্য করে তাদের গুহার মধ্যে সূর্যের আলো কমতে শুরু করেছে, অর্থাৎ তাদেরকে দ্রুত করতে হবে। শেরলি একটি ধনুকের সাহায্যে সেই দড়িটি ছুঁড়ে মারলে সেটা গিয়ে একটা গাছের সাথে আটকে যায় এবং তারা সকলেই সেখান থেকে একে একে বেরোতে শুরু করে। এদিকে হুবাই এবং লিন সেই নেকড়েগুলোর মোকাবেলা করছিল। শেরলিরা সকলেই উপরে উঠে যায়, শুধুমাত্র হুবাই এবং লিন নিচে ছিল। হুবাই লিনকে দ্রুত উপরে উঠে যেতে বলে, এতে লিনও দ্রুত উপরে উঠতে থাকে। শুধুমাত্র নিচে ছিল হুবাই। লিনকে সকলে মিলে দ্রুত উপরে তুলে নেয়, কিন্তু এতক্ষণে গুহার মধ্যে আলো একেবারে কমে গেছিল, যার ফলে আমরা দেখতে পাই সেই নেকড়েগুলো হুবাইকে তো একেবারে ঘিরে ধরেছিল। যেহেতু সেখানে আর কোনো সূর্যের আলোই ছিল না, তাই নেকড়েগুলো সকলে মিলে হুবাইয়ের উপরে আক্রমণ করে। হুবাই তো প্রায় মরে যেতে বসেছিল। তখনই উপর থেকে সকলে মিলে আয়নার মাধ্যমে সূর্যের আলো গুহার মধ্যে ফেলতে শুরু করে এবং সেই নেকড়েগুলোকে হুবাইয়ের থেকে দূরে সরাতে থাকে, যার ফলে সুযোগ পেয়ে হুবাই দ্রুত সেই দড়ি বেয়ে উপরে যেতে শুরু করে। কিন্তু দেখা যায় সেই নেকড়েগুলো একে অপরের গায়ের উপর দিয়ে হুবাইকে আক্রমণ করতে থাকে। এমনকি একটা নেকড়ে হুবাইয়ের পাও ধরে ফেলেছিল, কিন্তু সেখানে কোনোভাবে একটু সূর্যের আলো পৌঁছানোর ফলে হুবাই কোনোভাবে প্রাণে বেঁচে যায়, আর সে সেই দড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকে। হুবাই একেবারে কুয়োর কিনারা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তখনই দেখা যায় তার হাতের মধ্যে থাকা লতাটি ছিঁড়ে যায়। হুবাই তো নিচেই পড়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে সকলে মিলে তার হাতটা ধরে নেয়, আর এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। এতে তো তারা সকলেই অনেক খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই হুবাইরা সকলেই সেখান থেকে একটি গ্রামে গিয়ে আশ্রয় নেয়, যেখানে শেরলি সকলকে তার বাবার গল্প শোনাচ্ছিল, যে কিভাবে তার বাবা তার জন্য এই সেলেস্টিয়াল স্ক্রল খুঁজতে গিয়ে মরুভূমির মধ্যে ঠিক একই রকম ভাবে একটা গুহা খুঁজে পায়, যেখানে অদ্ভুত ধরনের অনেক ক্রিয়েচার ছিল। আর সেই ক্রিয়েচার গুলো তাদের উপরে আক্রমণ করার ফলে তারাও সেই অভিশাপের কারণে সেখানে মারা যায়। এতে হুবাই তখন বলে, আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই, আমাদেরকে সেই সেলেস্টিয়াল স্ক্রল খুঁজে বের করতেই হবে। এতে তারা সকলে সিদ্ধান্ত নেয় তারা আগামীকালকে আবারও সেখানে ফেরত যাবে আর সেই স্ক্রলটি খোঁজার চেষ্টা করবে, কেননা তাদের সামনে এমনিতেও মৃত্যুই অপেক্ষা করছে। এতে তারা সকলেই শেষমেশ পরের দিন আবারও সেই গুহার কাছে চলে আসে। হুবাই সকলকে জানায় তাদের হাতে দুপুরের এই রোদে শুধুমাত্র 30 মিনিট সময় আছে, তাদেরকে এই সময়ের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে এবং তারা দুপুরের রোদের সময় আবারও সেই গুহার মধ্যে যায়, যেখানে হুবাই সাথে সাথে গিয়ে সেই দরজাটি ওপেন করে ফেলে। আর এরপরে তারা সিঁড়ির মাধ্যমে সেখানে নিচে চলে যায়। সেই জায়গাটিতে দেখা যায় অনেক অদ্ভুত অদ্ভুত অনেকগুলো মূর্তি ছিল। হুবাই সেখানে তার কাছে থাকা একটি মোমবাতি জ্বালিয়ে দেয়, কেননা তাদের সেই ম্যাপের মধ্যে এমন একটা ক্লু দেওয়া ছিল যেখানে লেখা ছিল মোমবাতির আলো পথিকদের রানীর কবর পর্যন্ত নিয়ে যাবে। আর ঠিক এমনটাই ঘটে। সেখানে সেই মোমবাতির আলোর থেকে একটি রত্নের মতো জিনিস বেরিয়ে আসে, যা সেই সম্পূর্ণ জায়গাটিকে পুরো আলোয় ভরিয়ে তোলে। হুবাই সকলকে জানায় এই সম্পূর্ণ মন্দিরটাই একটা বিশাল সালফারের খনির উপরে তৈরি, যার উপরে আলো পড়লে সেটা জ্বলে ওঠে। হুবাই সকলকে সাবধানে এগোতে বলে, কেননা ম্যাপ অনুযায়ী এখানে বিভিন্ন রকমের ট্র্যাপ রয়েছে। তারা অনেক সাবধানতার সাথে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের পায়ের নিচে একটা মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে দেখা যায় দেয়ালের মধ্যে থেকে তাদের দিকে অনেকগুলো তীর আসতে শুরু করে। তারা কোনোভাবে সেই তীরগুলোর হাত থেকে বাঁচে, তখনই হঠাৎ করে আবারও সেখানে দেয়ালের মধ্যে থেকে অনেকগুলো ধারালো ব্লেড বেরিয়ে আসে, যেগুলোর হাত থেকে তারা যেমন তেমন করে কোনোভাবে প্রাণে বেঁচে যায়। কিন্তু এখনো বিপদ শেষ হয় না। উপর থেকে তাদের উপরে অনেক সুচালো খাঁচার মতো জিনিস পড়তে থাকে। তারা সেগুলোর হাত থেকেও কোনোভাবে
কোনোভাবে প্রাণে বেঁচে যায়। এইসব ট্র্যাপের হাত থেকে তারা কোনোভাবে বাঁচছিল, তখনই হঠাৎ করে সেখানে আমরা দেখতে পাই অদ্ভুত কিছু মাকড়সার মতো ক্রিয়েচারের মাথা দেখা যাচ্ছে। এদিকে হুবাইরা সকলে সেই ট্র্যাপগুলোর হাত থেকে কোনোভাবে বেঁচে তাদের সামনে থাকা একটি অল্টারের দিকে এগোতে শুরু করে। এদিকে সেখানে সেই ট্র্যাপগুলো ডিঅ্যাক্টিভেট হওয়ার ফলে সেখানে ধীরে ধীরে মাটির নিচ থেকে বেরিয়ে আসতে শুরু করে একটা বাক্সের মতো জিনিস, যার মধ্যে আর কিছু নয় বরং সেলেস্টিয়াল স্ক্রোলস রাখা ছিল, যা কিনা একটা কচ্ছপের খোলসের গায়ে লেখা ছিল, যে খোলসটা ছিল সম্পূর্ণ স্বর্ণের তৈরি। হুবাই যখনই সেই সেলেস্টিয়াল স্ক্রোলটা তার হাতে নেয় তখনই সেই মাকড়সার মতো দেখতে সেই জিনিসগুলো তাদের উপরে আক্রমণ করতে আসে। এদিকে সেলেস্টিয়াল স্ক্রোল তার নিজের জায়গায় না থাকার ফলে সমস্ত ক্রিয়েচাররাই অনেক হিংস্র হয়ে পড়ে, এমনকি নদীর মধ্যে থাকা সেই গার্ডিয়ানটিও এটা ঠিক পায়, যার ফলে সেই ক্রিয়েচারটিও অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এদিকে হুবাইরা সকলেই সেখান থেকে পালানোর জন্য প্রস্তুত হতে থাকে। তারা সেখানে সেই মাকড়সাগুলোর উপর দিয়ে তাদের সেই মোয়ের দিকে যেতে শুরু করে, কিন্তু পেছন থেকে ওয়াং সেই মাকড়সাদের সামনে পড়ে যায়। ফলে হুবাই এবং লিন ওয়াংকে বাঁচানোর জন্য নিচে আসলে তারা লক্ষ্য করে এই মাকড়সাগুলোর নজর মূলত সেলেস্টিয়াল স্ক্রোলের দিকে। মূলত এই প্রাণীগুলোই এই জায়গাটা গার্ড করত। এতে হুবাই সেলেস্টিয়াল স্ক্রোলটি নিজের কাছে নিয়ে পাখিদেরকে সেই ময়ের কাছে পাঠিয়ে দেয় এবং সে পাখিদেরকে দ্রুত উপরে যেতে বলে। এদিকে শেরলি নিচে থেকে হুবাইয়ের সাহায্য করতে থাকে। এরপরে পাখিরা উপরে চলে যাওয়ার পরে হুবাই শেরলির সাহায্যে সেই ময়ের কাছে চলে আসে, আর তারা দুজনেও ধীরে ধীরে মই চড়ে উপরে উঠতে শুরু করে। কিন্তু দেখা যায় সেই মাকড়সার মতো ক্রিয়েচারগুলো শেরলিকে তাদের জালের সাহায্যে আটকে নেয়, যার ফলে শেরলি অনেক চেষ্টা করার পরেও উপরে উঠতে পারে না এবং সে নিচে পড়ে যায়, যার ফলে হুবাই শেরলিকে বাঁচানোর জন্য সেও নিচে চলে আসে। এদিকে শেরলিকে সেই মাকড়সার মতো ক্রিয়েচারগুলো জাল দিয়ে আটকে রেখেছিল। হুবাই এসে শেরলিকে কোনোভাবে মুক্ত করে ফেলে, কিন্তু এদিক থেকে সেই মাকড়সার মতো ক্রিয়েচারগুলো তাদেরকে একেবারে ঘিরে ফেলেছিল। হুবাই এবং শেরলি সেই ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করতে থাকে, কিন্তু তারা কোনোভাবে সেই ক্রিয়েচারগুলোর সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে তো তারা প্রায় মরে যাবে, কিন্তু তখনই সেখানে তাদের বাকি টিমমেটরাও চলে আসে এবং তারা একসাথে লড়তে শুরু করে। এদিকে সেই গুহার মধ্যে আলো চলে যাওয়ার ফলে সেই দরজাটিও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সেলেস্টিয়াল স্ক্রোলটি যেহেতু ওয়াং এর কাছে ছিল, তাই সমস্ত মাকড়সাগুলো ওয়াং এর পেছনে পড়ে যায়। এদিকে প্রফেসর সং এসে হুবাইদের জানায় উপরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা সকলেই লুকানোর মতো একটা জায়গা খুঁজতে থাকে। তখনই হুবাই লক্ষ্য করে সেখানে ছোট্ট একটা রুমের মতো রয়েছে। এতে সেই সকলকে সেই রুমের দিকে যেতে বলে। তারা সকলে সেই রুমের মধ্যে প্রবেশ করে সেখানে থাকা ওই খাঁচার মতো জিনিসগুলো দিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয়। এদিকে ওয়াং সেখানে আসার সময় ওয়াং এর কাছে থাকা একটি অ্যালকোহলের বোতল মাকড়সাদের আঘাতের ফলে ফুটো হয়ে যায় এবং সেটার মধ্যে থেকে অ্যালকোহল পুরো রুমের মধ্যে ছড়িয়ে যায়, যেটা হুবাই লক্ষ্য করে এবং সে সেই অ্যালকোহলের উপরে তার লাইটারটি ছুঁড়ে মারে। আর যেহেতু এই পুরো মন্দিরটি একটি সালফারের খনির উপরে তৈরি, তাই সেখানে সেই অ্যালকোহলের ফলে বিশাল বড় একটা আগুন লেগে যায়, যার ফলে সেখানে থাকা সমস্ত ক্রিয়েচার গুলোই মারা যায়। এদিকে হুবাইরাও আগুনের ফলে সেখানে নিঃশ্বাস নিতে পারছিল না এবং তারা শেষমেশ সেখানে তাদের মৃত্যু তো মেনে নিয়েছিল। তখনই আমাদের বাইরে আবারও সেই ক্রিয়েচারটিকে দেখানো হয়, যেটা কিনা পাহাড়ের দেয়ালের মধ্যে অনেক জোরে একটা ধাক্কা মারে, যার ফলে আমরা দেখতে পাই হুবাইদের পেছনে থাকা সেই মূর্তির দেয়ালটি সজোরে কেঁপে ওঠে। তারা প্রথমে তো কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ক্রিয়েচারটি যখন আবারও ধাক্কা মারে তখন তারা বুঝতে পারে আসলে এই দেয়ালের ওই পাশে ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ তাদের এখনো বাঁচার আশা রয়েছে। মূলত ওই ক্রিয়েচারটি তাদের কাছে থাকা সেলেস্টিয়াল স্ক্রোলটি সেন্স করে এটা করছিল। হুবাইরা সকলে মিলে সেই দেয়ালটি ভাঙার চেষ্টা করতে থাকে। অপর দিক থেকে সেই ক্রিয়েচারটিও দেয়ালে সজোরে বারবার আঘাত করতে থাকে, যার ফলে দেখতে দেখতে সেই দেয়ালের মধ্যে ফাটল তৈরি হয়, যার ফলে হুবাই সকলকে সেখানকার পিলারগুলো জড়িয়ে ধরতে বলে। কেননা ওই প্রাণীটি যদি আবারও আঘাত করে তাহলে এই মন্দিরের মধ্যে সজোরে পানি প্রবেশ করতে শুরু করবে। আর দেখা যায় ঠিক এমনটাই ঘটে। ক্রিয়েচারটি সেই দেয়ালটি ভেঙে ভেতরে ঢুকে আসে, যার ফলে সেই মন্দিরটি ধীরে ধীরে পানি
পানিতে তলিয়ে যেতে থাকে। হুবাই সকলকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কেননা মন্দিরের মধ্যে সেই ক্রিয়েচারটি তাদেরকেই খুঁজে বেড়াচ্ছিল। সকলেই ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। হুবাইও শেষমেশ সেখান থেকে বেরিয়েই যাবে, কিন্তু তখনই সেই ক্রিয়েচারটা এসে হুবাইয়ের উপরে আক্রমণ করতে যায়। ক্রিয়েচারটা তো হুবাইকে প্রায় খেয়ে ফেলবে, কিন্তু ভাগ্যবশত উপর থেকে একটা বড় পাথরের টুকরো এসে সেই ক্রিয়েচারটির উপরে পড়ে এবং ক্রিয়েচারটা সেখানেই আটকে যায়। এদিকে হুবাইরা সকলেই প্রাণে বেঁচে যায়। অ্যান্ড এরই মাধ্যমে এই অসাধারণ ট্রেজার হান্ট মুভির সিজন 2টা সেখানেই শেষ হয়ে যায়। তো এই মুভির কিন্তু সিজন 3ও আছে। তোমরা যারা যারা সিজন 3টা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সিজন 3তে কিন্তু তারা যেতে চলেছে কিং জিয়ানের সেই গুপ্তধনের সন্ধানে। সিজন 3 স্টোরিটা কিন্তু সিজন 2 এর থেকে আরো অনেক জোস। আর গাইস, ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা, তোমরা যারা যারা এই মুভির সিজন 1টা দেখোনি অবশ্যই যাই দেখে আসতে পারো। পিন কমেন্টে কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ। চায়নার দক্ষিণ সমুদ্রের গভীরে পানির নিচে বয়ে চলেছে দ্বিতীয় আরেকটি সমুদ্র, যেখানে রয়েছে অভিশপ্ত এক জাতির ধ্বংসপ্রাপ্ত শহর। মানুষ হাজার হাজার বছর ধরে যেই শহরের খোঁজ করে চলেছে, কেননা এই ধ্বংসপ্রাপ্ত শহরে আছে এমন সব রত্ন যার মাধ্যমে মানুষের যে কোনো রক্ষে সারিয়ে তোলা সম্ভব। এমনকি এই রত্নের মধ্যে রয়েছে অমরত্বের শক্তি। তো এমনই একটা অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার ট্রেজার হান্ট মুভির গল্প নিয়ে আজ আমি তোমাদের জন্য হাজির হয়েছি, যার ভিএফএক্স এবং স্টোরি তোমাকে শেষ পর্যন্ত আটকে রাখবে আর এই মুভির পরবর্তী সিজনের জন্য তোমাকে অপেক্ষা করতে বাধ্য করবে। তো চলো ঘুরে আসা যাক এক অভিশপ্ত জাতির ধ্বংসপ্রাপ্ত নগরীর গল্প থেকে। মুভির শুরুতে আমাদের জানানো হয় প্রায় 1000 বছর আগে চায়নার এক রাজা খুঁজে পায় অদ্ভুত শক্তির একটি জাদুর আয়না আর মায়াবী এক রত্ন, যার মাধ্যমে মানুষের যে কোনো রোগকে সারিয়ে তোলা যেত। কিন্তু রাজার শত্রুদের নজর গিয়ে পড়ে এই রত্নের উপরে, কেননা এই রত্নের মধ্যে ছিল অমরত্বের শক্তি, যার ফলে কিং জিয়ান এবং তার রানী তাদের জীবন স্যাক্রিফাইস করে একটি অভিশাপ তৈরি করে, যাতে করে এই মুক্তটি যেন কোনো খারাপ মানুষের হাতে গিয়ে না পড়ে। আর তারা এই রত্নটি তাদের রাজ্যের কোনো একটা গোপন জায়গায় অভিশাপের মায়াজালে আটকানো তাদের সমাধির মাঝে লুকিয়ে দেয়, যার পরে ধীরে ধীরে এই অসীম শক্তির রত্নটি কিং জিয়ান আর তার রানীর সাথে ইতিহাসের পাতায় হারিয়ে যায়। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের হুবাই, শেরলি এবং ওয়াংকে দেখানো হয়। তারা একটি অদ্ভুত জায়গার মধ্যে আটকে ছিল, যেটা আর কিছু নয় বরং ছিল কিং জিয়ানের রানীর সমাধি। আর সেই জায়গাটিতে অদ্ভুতভাবে সবকিছু ভাসমান ছিল, আর তাদের মাঝখানে ছিল রানীর দেহটি। তবে সেখানে রানীর চেহারাটি অনেক আজব দেখতে ছিল, যার ফলে হুবাই একটি অদ্ভুত মায়াজালের মধ্যে আটকে পড়ে আর সে সেখানে অনেক ভয় পেয়ে যায়। যার পরে দেখা যায় হুবাই আচমকা ঘুম থেকে জেগে ওঠে। আসলে এটা তার স্বপ্ন ছিল। মূলত তারা 3 বন্ধু আজ থেকে 5 বছর আগে সেই রত্নের খোঁজে গিয়েছিল, যেখানে তারা রানীর সমাধি পর্যন্ত পৌঁছে যায়। তবে সেখানে তারা রত্নের কোনো খোঁজ পায় না, বরং তারা রানীর তৈরি সেই অভিশাপের শিকার হয়, যার ফলে মানুষ 40 বছরের বেশি বাঁচতে পারতো না। এমনকি তাদের বংশধররাও 40 বছর বয়সে মারা যেত। আর এর জন্য সে সবসময় নিজেকেই দোষারোপ করত। সে মনে করে সেদিন যদি সে লোভ না করত তাহলে তারা কেউই অভিশাপের শিকার হতো না। তখনই দেখা যায় সেখানে হঠাৎ করে কিছু লোকজন চলে আসে, যারা কিনা ওয়াং এর খোঁজ করছিল। এতে হুবাই বলে সে ওয়াং নামে কাউকে চেনে না। মূলত ওয়াং তাদের বসের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সেই গুন্ডাগুলো বলে তারা গুয়াংজু থেকে পিছু করতে করতে এখানে এসেছে। ওয়াং নিশ্চয় তার কাছে এসেছে, কেননা হুবাই তার বেস্ট ফ্রেন্ড। যেটা শুনে হুবাই তাদেরকে সবকিছু সরিয়ে দেখাতে থাকে, কিন্তু দেখা যায় হুবাই যখন আলমারি খোলে সেটার মধ্যেই ওয়াং লুকিয়েছিল, যা দেখে তো হুবাইও অনেক অবাক হয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, যার ফলে তারা নিজেরাই নিজেদের মধ্যে নাটক করতে থাকে আর সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে হুবাই ওয়াংকে জিজ্ঞাসা করে এসব কি হচ্ছে। ওয়াং জানায় সে এবং শেরলি একটা ব্যবসা শুরু করেছিল, যার জন্য তারা এই গুন্ডাদের বসের থেকে অনেকগুলো টাকা ধার নিয়েছিল, কিন্তু তাদের ব্যবসা ঠিক মতো চলে না। লসের কারণে সেটা বন্ধ হয়ে যায়। আর এখন এই গুন্ডাগুলোর বস এদেরকে তার পিছে লাগিয়ে দিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। পালাতে পালাতে ওয়াং হুবাইকে বলে শেরলি হুবাইয়ের উপরে অনেক রেগে আছে। সে কোনো কিছু না বলে একেবারে গায়েব হয়ে গিয়েছিল। হুবাইরা ওই গুন্ডাগুলো থেকে দূরে পালাতে থাকে, কিন্তু এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করে তাদের রাস্তা আটকে 2জন লোক দাঁড়িয়ে আছে। হুবাই তো মনে করতে থাকে এগুলো ওই গুন্ডাদেরই লোক। তখন
ওয়াং জানায় এগুলো আসলে তার লোক, তারা তাদেরকে সেফ জায়গায় পৌঁছে দেবে। ফলে তারা দুজনই কন্টেনারের মধ্যে লুকিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু দেখা যায় লোকগুলো আজব ভাবে তাদেরকে সমুদ্রের মাঝে একটি অজানা জায়গায় নিয়ে যাচ্ছিল। হুবাই এটা ঠিক পেলেও সে কিছুই করতে পারে না, কেননা সে কন্টেনারের মধ্যে আটকে ছিল। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের দেখানো হয় ওই লোকগুলো হুবাইকে ধরে সমুদ্রের মাঝে একটি অজানা জায়গায় নিয়ে এসেছিল, যেখানে হুবাই চোখ খুললে দেখতে পাই ওয়াং তার সামনে বসে আছে। তখনই সেখানে সুজিন নামের একজন প্রফেসর আসে, যে কিনা হুবাইকে ওয়েলকাম জানায়। হুবাই তাকে জিজ্ঞাসা করে তারা তাকে এখানে কেন ধরে নিয়ে এসেছে। প্রফেসর বলে এটা আসলে ওয়াং এর বুদ্ধি ছিল তাকে এখানে নিয়ে আসার জন্য। সুজিন হুবাইকে সবকিছু খুলে বলে যে তারা সেই কিংজিয়ানের রত্নের সাথে খুঁজে পাওয়া আয়নাটির খোঁজে যেতে চলেছে, যেটা কিনা রাজা তার শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য সেই আয়নাটি তার কিছু সৈন্য দিয়ে চায়নার দক্ষিণ সমুদ্রের মাঝে কোনো একটা জায়গায় লুকিয়ে দেয়। আর তাদের ধারণা এখানে কোথাও একটা আছে সেই অভিশপ্ত শহরের প্রবেশদ্বার। তারা অনেক পৌরাণিক গ্রন্থ খুঁজে জানতে পেরেছে এই আয়নাটির মধ্যে এমন কিছু দৈব শক্তি ছিল যার মাধ্যমে মানুষ ভবিষ্যতে দেখতে পেত। তারা হুবাইকে এই অভিযানে তাদের সাহায্য করতে বলে, কিন্তু দেখা যায় হুবাই তাদের সাথে যেতে রাজি হয় না। হুবাই বলে সে ট্রেজার হান্টিং ছেড়ে দিয়েছে। তখনই সেখানে মিং নামের একজন হুবাইকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই লোকটি আসলে হুবাইয়ের আঙ্কেল ছিল, যে কিনা একজন বিশেষজ্ঞ সেজে সুজিনদের সাথে এই অভিযানে যেতে চেয়েছিল গুপ্তধনের লোভে। সে চুপচাপ হুবাইকে বলে তাদের সিক্রেটটা সিক্রেটই রাখতে, এবং সে তাকে বারবার এই অভিযানে যাওয়ার জন্য রাজি করাতে থাকে, কিন্তু হুবাই কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখনই দেখা যায় সেখানে শেরলিও চলে আসে। শেরলির আওয়াজ শুনে হুবাই তো অনেক ইমোশনাল হয়ে পড়ে। যার পরে তারা সমুদ্রের মাঝে একটি আইল্যান্ডে চলে আসে। হুবাই বারবার শেরলিকে বোঝানোর চেষ্টা করছিল এই অভিযানে না যাওয়ার জন্য, কেননা অভিশপ্ত জাতি সেই নগরীর রাস্তা অনেক ভয়ঙ্কর। এতে শেরলি বলে তাদের মাঝে কোনো সম্পর্ক নেই, আর সে তার অভিশাপটি ভাঙার রাস্তা নিজে খুঁজে নেবে। সে অনেক পৌরাণিক বই ঘেটে জানতে পেরেছে রানীর তৈরি সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, আর সেটা হচ্ছে ফিনিক্স রত্ন, অর্থাৎ সেই রত্নটি যেটা কিনা রাজা 1000 বছর আগে খুঁজে পেয়েছিল। ফিনিক্স রত্নই তাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করতে পারবে, আর ওই আয়নাটি ফিনিক্স রত্ন পর্যন্ত পৌঁছানোর একমাত্র চাবি। সে বলে ওই আয়নাটির মধ্যে আরো কিছু দৈব শক্তি রয়েছে, যার মাধ্যমে ওই আয়নাটির মধ্যে যে কোনো কিছু সংরক্ষণ করা সম্ভব। আর রাজা সেই আয়নাটির মধ্যে ফিনিক্স রত্ন পর্যন্ত পৌঁছানোর সিক্রেট লুকিয়ে রেখেছে। সে যেভাবে হোক আয়নাটি খুঁজে বের করবেই। এতে হুবাই আর কোনো উপায় না পেয়ে এই অভিযানে তাদের সাথে যেতে রাজি হয়ে যায়। যার পরে দেখা যায় তারা সকলে মিলে ওই আইল্যান্ডের একটা সিক্রেট জায়গায় চলে যায়, যেখানে তারা মাস্টার রু নামের একজন নাবিকের সাথে দেখা করে। সেখানে তার মেয়ের ডুয়োলিংও ছিল। মাস্টার রু এর জাহাজে করেই তারা অভিশপ্ত নগরীর খোঁজে যেতে চলেছে, কেননা তারা খুব বেশি মানুষকে এই আয়না সম্পর্কে জানাতে চাচ্ছিল না। আর মাস্টার রু এর আগে একবার ভুল করে সেই অভিশপ্ত নগরীর বাইরে প্রবাল কুণ্ডলী পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই সে সেই রাস্তা অনেক ভালো করেই চেনে। যার পরে দেখা যায় মাস্টার রু এর পুরনো ফিশিং জাহাজে করে তারা চায়নার দক্ষিণ সমুদ্রের গভীরে বেরিয়ে পড়ে কিংজায়ানের সেই আয়না আর অভিশপ্ত নগরীর প্রবেশদ্বারের খোঁজে। তারা তাদের খুঁজে পাওয়া সেই ম্যাপটি ধরে এগোতে থাকে, কিন্তু সেখানে দেখতে দেখতে রাত হয়ে যায়, আর তারা সেখানে ছোটখাটো একটা ঝড়ের মধ্যে আটকে পড়ে। হুবাইরা সকলেই রেস্ট নিচ্ছিল, কিন্তু দেখা যায় হুবাই আবার হঠাৎ করে তার সেই স্বপ্ন দেখতে পায়, এবং সে জাহাজের মধ্যে ঘুমের মধ্যে হাঁটতে থাকে। তবে হঠাৎ করে কিছু পায়ের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। সে ভুল করে ওই জাহাজের মধ্যে একটা গোপন রুমের কাছে চলে এসেছিল। সেখান থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসছিল। তবে হুবাই সেই রুমের দরজাটি খোলার আগেই সেখানে মাস্টার রু চলে আসে। মাস্টার রু তাকে বলে এই রুমের মধ্যে কিছুই নেই, যেটা শুনে হুবাই সেখান থেকে চলে যেতে গেলে মাস্টার রু তাকে বলে সে হয়তো কোনো কিছুর থেকে পালিয়ে বেড়াচ্ছে। এতে হুবাই তাকে তার স্বপ্নের ব্যাপারে বলে যে কিভাবে তার স্বপ্ন তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। মাস্টার হু বলে আমিও এক সময় এমনটাই ছিলাম, কিন্তু ডুয়োলিং আমার জীবনে আসার পরে থেকে আমার এই সমস্যা অনেকটাই কমে গেছে। সে বলে হুবাইয়ের উচিত তার ভয়কে সামনে থেকে মোকাবেলা করা। এতে হুবাই মাস্টার রুকে জিজ্ঞাসা করে ডুয়োলিং তার মেয়ে নয় তাই না? মাস্টার রু বলে হ্যাঁ, ডুয়োলিংকে আমি ওই প্রবাল কুণ্ডলী থেকে খুঁজে পেয়েছিলাম, আর ডুয়োলিং হচ্ছে ওই অভিশপ্ত জাতির শেষ জীবিত বাসিন্দা। এতে হুবাই সেখান থেকে চলে আসে। যার পরে দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর দেখা যায় তারা শেষ পর্যন্ত প্রবাল কুণ্ডলীর বর্ডার এরিয়া
এরিয়া পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তাদের সামনে ছিল বিশাল এক মেঘের চাদর। মাস্টার রু সকলকে জানায় এই মেঘের চাদর পার করার পরেই তারা প্রবাল কুণ্ডলী পর্যন্ত পৌঁছাতে পারবে, যার পরে তারা দেখতে দেখতে সেই কুয়াশার চাদরের মধ্যে প্রবেশ করে। মাস্টার রু সকলকে জানায়, আমি আর এখানে তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কেননা এখানে কোনো দিক নির্দেশ করার যন্ত্রই কাজ করে না। যেটা শুনে শেরলি বলে এগুলো তার উপরে ছেড়ে দিতে। সে তার পূর্বপুরুষদের রেখে যাওয়া অনেক প্রাচীন একটা গুপ্তধন বের করে, যেটা ছিল এক প্রকারের মায়াবী মাছ। শেরলি সকলকে জানায়, কথায় আছে সিন্ডি মাছের জন্ম চাঁদের আলো থেকে। এই মাছ সারা জীবন তার সাথে একটা মুক্ত নিয়ে বেড়ায়, যার মধ্যে সে চাঁদের শক্তি সংগ্রহ করে। আর সিন্ডি মাছ সবসময় এই মুক্তকে পূর্ব দিক করে রাখে, যার পরে তারা মাছের সাহায্যে দিক নির্দেশনা করে তারা সামনের দিকে এগোতে থাকে। তবে দেখা যায় একটু এগোতেই তাদের সামনে চলে আসে বিশাল বড় একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজ। প্রফেসর মিং জানায় এই জাহাজটিকে মূলত ঘোস্ট শিপ বলা হয়, যেটা মূলত এখানে বাতাসের চাপের কারণে আটকে রয়েছে। তাদেরকে সাবধানে এগোতে হবে, তা নাহলে বাতাসের প্রবাহের কারণে যদি সেই জাহাজটা তাদের দিকে এগিয়ে আসে তাহলে তারা অনেক সমস্যায় পড়ে যাবে। আর ম্যাপ অনুযায়ী এখানে অসংখ্য এরকম জাহাজ রয়েছে, কিন্তু এদিকে দেখা যায় তাদের এই ভয়টাই সত্যি হয়। ঘোস্ট শিপ বাতাসের প্রবাহের কারণে তাদের দিকে এগিয়ে আসছিল। তারা কোনোভাবে তাদের জাহাজটিকে সাইড করে নিলেও দেখা যায় ঘোস্ট শিপের সাথে থাকা জালের সাথে তাদের জাহাজটি আটকে যায়। তাদের জাহাজের সাথে ঘোস্ট শিপের সংঘর্ষই হবে। তবে শেষ পর্যায়ে হুবাই, শেরলি এবং ওয়াং মিলে জালটি কেটে দেয়, ফলে তাদের জাহাজটি ঘোস্ট শিপের থেকে সরে আসে। কিন্তু দেখা যায় এদিকে ওয়াং পানির মধ্যে পড়ে গিয়েছিল, আর তার দিকে অনেক ভয়ঙ্কর একটা ক্রিয়েচার এগিয়ে আসছিল, কিন্তু হুবাইরা শেষমেশ তাকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তবে দেখা যায় ডুয়োলিং অদ্ভুতভাবে পানির মধ্যে ঝাঁপ দিয়ে ওই ক্রিয়েচারটিকে মেরে ফেলে, যেটা দেখে তো সকলেই অনেক অবাক হয়ে যায়। মাস্টার রু ডুয়োলিংকে ভেতরে নিয়ে যায় এবং সে সকলকে জানায় আমরা প্রবাল কুণ্ডলীর অনেক কাছে চলে এসেছি, এবং সে সকলকে সাবধান হতে বলে, কেননা সামনে এর থেকে আরো অনেক ভয়ঙ্কর ক্রিয়েচার রয়েছে। যার পরে তারা দেখতে দেখতে সেই কুয়াশার চাদরের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখা যায় সেখানে অসংখ্য পাহাড় সমুদ্রের নিচে তলিয়েছিল। শেরলি বলে তারা ম্যাপ অনুযায়ী প্রবাল কুণ্ডলীর আউটার লেয়ারে রয়েছে, আর এই পাহাড়ের পাদদেশে রয়েছে অসংখ্য মুক্ত। পৌরাণিক কথায় আছে অভিশপ্ত জাতি এই মুক্তগুলোর মাধ্যমে অন্য দুনিয়ার দরজা খুলতো, হয়তো সেই মুক্তগুলো তাদেরও কাজে লাগতে পারে। যেটা শুনে তারা সকলেই পানির নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং দেখতে দেখতে হুবাই, শেরলি, ওয়াং এবং প্রফেসর মিং পানির নিচে চলে আসে, যেখানে ছিল বিশাল বিশাল আকারের সিশেল। তারা সেই সিশেল গুলোর মধ্যে থেকে মুক্ত বের করে, যেগুলো ছিল এক একটা বলের সমান। প্রফেসর মিং তো সেগুলো দেখে অনেক খুশি হয়, আর এরপরে তারা আবারও জাহাজে উঠে আসে এবং তারা ধীরে ধীরে আবারও সেন্টারের দিকে এগোতে শুরু করে। প্রফেসর মিং সকলকে কিংজিয়ানের সেই সৈন্যের গল্প শোনাচ্ছিল, যে সে কিভাবে প্রবাল কুণ্ডলী পর্যন্ত সেই আয়নাটা নিয়ে আসে, যার পরে থেকে সেই সৈনিকের আর কখনোই খোঁজ পাওয়া যায়নি, কেননা অভিশপ্ত জাতি কখনোই চাইতো না তাদের সম্পর্কে বাইরের দুনিয়ার কেউ জানুক। তবে কথায় আছে কিংজিয়ানের রানীও নাকি এই অভিশপ্ত নগরেরই একজন ছিলেন, আর তার কাছে ছিল অনেক মায়াবী সব শক্তি। তারা সকলে কথা বলছিল, তখনই বাইরে থেকে মাস্টার রুথ সকলকে উপরে ডাকে, কেননা তাদের জাহাজের দিকে একটা কফিনের মতো কিছু একটা ভেসে আসছিল। প্রফেসর সুজিন বলে এই কফিনটা হয়তো অভিশপ্ত নগরীর সাথে সংযুক্ত। এতে হুবাই বলে তাদের হয়তো ওই কফিনের থেকে দূরে থাকাটাই ভালো হবে, কেননা এখানে হয়তো পদে পদে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। প্রফেসর সুজিন বলে তারা হয়তো ওই কফিনের থেকে কোনো না কোনো ক্লু পেতে পারে, এবং শেষে কফিনটিকে তাদের জাহাজের উপরে তুলতে বলে। এতে তারা সকলেই ওই কফিনটিকে তাদের জাহাজের উপরে তুলে নেয় এবং তারা সকলেই সেই কফিনটিকে অনেক ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। হুবাই লক্ষ্য করে কফিনটির উপরে এমন কিছু প্যাটার্ন রয়েছে যেগুলো সে রানীর সমাধির মধ্যে দেখতে পেয়েছিল। সে প্রফেসর সুজিনকে কফিনটি ওপেন করতে নিষেধ করে, কিন্তু প্রফেসর সুজিন তার কথা না শুনে সে কফিনটি ওপেন করে দেয়, যার মধ্যে ছিল মমির মতো দেখতে অনেক পুরনো মৃতদেহ, যেগুলো দেখে তো সেখানকার সকলেই অনেক অবাক হয়ে যায়। এদিকে প্রফেসর সুজিনের টিমের একজন ওই কফিনটির কাছে যেতেই দেখা যায় ওই কফিনটির মধ্যে থেকে একটি হাত বেরিয়ে এসে ওই গার্ডকে সেখানে শেষ করে ফেলে। আর দেখতে দেখতে সেখানে সমুদ্রের মধ্যে থেকে অসংখ্য অদ্ভুত ধরনের ক্রিয়েচার উঠে আসে, আর তাদের আশেপাশে ভাসতে থাকে অসংখ্য একই রকমের কফিন বক্স। হুবাইরা কোনোভাবে ওই ক্রিয়েচার গুলোর সাথে পেরে উঠছিল না, তাই তারা দ্রুত জাহাজের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু দেখা যায় সেখানে ওই ক্রিয়েচার গুলো তাদের উপরে আক্রমণ করতে আসছিল। তবে হঠাৎ করে সেখানে অনেক জোরে একটা গর্জন শোনা যায়, যেটা
এটা ছিল অদ্ভুত রকমের একটা ক্রিয়েচারের, যার গর্জনের ফলে দেখা যায় সেই ক্রিয়েচারগুলো সেখান থেকে পালিয়ে যায়। যার পরে পরিস্থিতি শান্ত হলে তারা সকলেই বাইরে আসে। সেখানে ডুয়েলিং এর সামনে ওই ক্রিয়েচারটিকে দেখে সকলেই অনেক অবাক হয়ে যায়। এতে মাস্টার রু বলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। সে বলে ওই ক্রিয়েচারটার নাম হচ্ছে আগু, আর সেদিন ডুয়েলিং এর সাথে আমি এই ক্রিয়েচারটিকে খুঁজে পেয়েছিলাম। হুবাই বলে তাহলে এই ক্রিয়েচারটাই ওই রুমের মধ্যে ছিল। এতে মাস্টার রু বলে হ্যাঁ, আর বলে তাদের চিন্তার কোনো প্রয়োজন নেই। আগু তাদেরকে ডুয়েলিং এর বন্ধু মনে করে। যার পরে দেখা যায় আগু সেখান থেকে পানির মধ্যে গায়েব হয়ে যায়। আর আগু সেখান থেকে যাওয়ার সাথে সাথে দেখা যায় হঠাৎ করে পানির মধ্যে আলো জ্বলে ওঠে, যেটা শুনে হুবাই সকলকে জানায় পৌরাণিক ইতিহাসে 4 প্রকারের আগুনের কথা উল্লেখ আছে, যার মধ্যে একটি হচ্ছে ড্রাগন ফায়ার, যা কিনা স্বর্গ থেকে তৈরি হয়। কথায় আছে ড্রাগন ফায়ার অনেক রহস্য ঘেরা। হুবাই সকলকে সাবধান হতে বলে, কেননা তারা হয়তো প্রবাল কুণ্ডলীর সেন্টার পর্যন্ত পৌঁছে গেছে। যেটা বলতে বলতে দেখা যায় ড্রাগন ফায়ার সেখানে অদ্ভুতভাবে আচরণ করতে থাকে। যারপরে দেখা যায় সেখানে অভিশপ্ত নগরীর প্রবেশদ্বারটি খুলে যায়, যার ফলে সেখানে পানির মধ্যে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় তৈরি হয়, যেটা সেখানকার সবকিছুকে নিজের মধ্যে টেনে নিয়েছিল। হুবাই সকলকে দ্রুত জাহাজের মধ্যে যেতে বলে। যার পরে দেখতে দেখতে তাদের জাহাজটিও ধীরে ধীরে সেই ঘূর্ণির মধ্যে প্রবেশ করে। তারা সকলেই জাহাজের মধ্যে একে অপরকে আটকে ধরে রাখার চেষ্টা করতে থাকে। আর এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তাদের জাহাজটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। আর আজবভাবে তারা একটি অদ্ভুত জায়গায় চলে আসে, যেখানে অদ্ভুতভাবে সমুদ্রের তলদেশে আরো একটি সমুদ্র ছিল। আর তাদের মাথার উপরে অদ্ভুতভাবে আকাশের জায়গায় ছিল আরেকটি সমুদ্র, যেটা দেখে তো তারা সকলেই একেবারে অবাক হয়ে যায়। কেননা সেখানে মনে হচ্ছিল যে বিশাল বিশাল পানির ঘূর্ণিঝড় তাদের মাথার উপরে সমুদ্রটা যেন পিলারের মতো ধরে রেখেছিল। হুবাই মাস্টার রুকে জাহাজের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে। এতে মাস্টার রু জানায় জাহাজের তেমন একটা ক্ষতি হয়নি, সে হয়তো 2-1 ঘন্টার মধ্যে জাহাজটা রিপেয়ার করে ফেলতে পারবে। যার পরে আমাদের 3 ঘন্টা পরের দৃশ্য দেখানো হয়। তারা সকলে মিলে জাহাজ রিপেয়ার করে সামনের দিকে এগোতে থাকে। তবে তারা সামনে যা দেখতে পায় সেটার জন্য একেবারে প্রস্তুত ছিল না। সেখানকার পুরো জায়গাটা একেবারে ধ্বংস হয়ে গেছিল। আর তারা দেখতে দেখতে সেই ধ্বংসপ্রাপ্ত নগরীর প্রবেশদ্বারে এসে পৌঁছায়। তবে হঠাৎ করেই হুবাইয়ের ডুয়েলিং এর কথা মনে পড়ে যায়, কেননা এই প্রবেশদ্বারের মতো দেখতে একটা ট্যাটু সে ডুয়েলিং এর পিঠে দেখেছিল ওয়াংকে পানির মধ্যে থেকে বাঁচানোর সময়। হুবাই সকলকে ডুয়েলিং এর পিঠে সেই ট্যাটু সম্পর্কে জানায়। এতে মাস্টার রু ডুয়েলিং এর বিষয়ে সবকিছু খুলে বলে। হুবাই বলে ডুয়েলিং সেই অভিশপ্ত জাতির শেষ জীবিত বাসিন্দা, আর ডুয়েলিং এর পিঠে ট্যাটুটাই হয়তো তাদের এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা। কিন্তু শেরলি হুবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু এই নগরী ধ্বংস হলো কিভাবে? যে জাতির কাছে এত ক্ষমতা রয়েছে, কারা তাদের এই পরিণতি করলো? এতে হুবাই বলে এটা হয়তো কারোরই জানা নেই। এখানে ডুয়েলিং এর হাতে অদ্ভুত ধরনের একটা জিনিস দেখানো হয়, যেটা কিনা ছোটবেলা থেকে তার সাথে ছিল। যাই হোক, তারা সকলেই সেখানে বিশাল বড় একটা জাহাজের ধ্বংসস্তূপ দেখতে পায়। এতে শেরলি, হুবাই, প্রফেসর সুজিন এবং মিং পানির নিচে চলে যায় সেই জাহাজটি খুঁজে দেখার জন্য। সেখানে রাজার সৈন্যদের হাতে পাঠানো সেই আয়নাটি আছে কিনা, কেননা তারাও যদি এখানে এসে পৌঁছায় তাহলে সেই আয়নাটিও এখানে থাকা উচিত। অপরদিকে ওয়াং এবং বাকিরা ডুয়েলিং এর পিঠের ট্যাটু অনুযায়ী এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। এদিকে পানির নিচে আমাদের হুবাইকে দেখানো হয়। হুবাই আজবভাবে পানির নিচে গিয়ে হ্যালুসিনেট করতে শুরু করে। আর সে দেখতে দেখতে একটি জায়গায় পৌঁছে যায়, যেখানে একটা স্কেলিটনের পাশে সেই আয়নাটি পড়েছিল, যেটা দেখার সাথে সাথে সে আজবভাবে আবারও তার কল্পনার মধ্যে হারিয়ে যায়। তবে শেষমেশ শেরলি এবং প্রফেসর মিং তাকে সেখান থেকে পানির বাইরে নিয়ে আসে। শেরলি তাকে রাগ করতে থাকে যে তার কি হয়েছে, কিন্তু হুবাই কাউকে সেই আয়নাটির সম্পর্কে জানায় না, কেননা তার কাছে প্রফেসর সুজিনের আচরণ একটু সন্দেহজনক মনে হচ্ছিল। এদিকে ওয়াংও ততক্ষণে পানির মধ্যে থেকে উঠে আসে। সে সকলকে জানায় সে ডুয়েলিং এর পিঠে সেই ট্যাটুটি ফলো করে সে পানির নিচে একজনের যাতায়াতের মতো একটি রাস্তা খুঁজে পেয়েছে। যেটা শুনে শেরলি বলে তাহলে তারা আগে একটু রেস্ট করে নেবে, কেননা সকলেই অনেক ক্লান্ত হয়ে আছে। রেস্ট নেওয়ার পরে তারা আবারও সেই আয়নাটির খোঁজ করবে। আর শেষমেশ যদি তারা সেই আয়নাটি খুঁজে না পায় তাহলে তারা সেই রাস্তা দিয়ে ফিরে যাবে। এতে তারা সকলেই ঠিক এমনটাই করে। অপরদিকে আমাদের ডুয়েলিংকে দেখানো হয়। এখানে আসার পরে তার মন অনেকটাই হালকা হয়েছে, কেননা সে বারবার এই জায়গার স্বপ্ন দেখতে পেত। এদিকে সকলেই ঘুমিয়েছিল। তখন আমাদের হুবাইকে দেখানো হয়, যে কিনা আবারও পানির নিচে ওই আয়নাটির কাছে যায়। আর সে তার চোখ বন্ধ করে সেই আয়নাটিকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়।
যার পরে সে উপরে এসে একা একাই বসেছিল। কিন্তু তখনই সেখানে প্রফেসর সুজিন চলে আসে। প্রফেসর সুজিন হুবাইকে জিজ্ঞাসা করে সে এখানে কেন বসে আছে আর সে কোনোভাবে আয়নার খোঁজ পেয়েছে কিনা। সে হুবাইয়ের উপরে সন্দেহ করতে থাকে, এমনকি প্রফেসর সুজিন হুবাইয়ের ব্যাগটিও চেক করে, কিন্তু দেখা যায় হুবাই আগে থেকে আয়নাটি সরিয়ে রেখেছিল। হুবাই সুজিনকে বলে সে আয়নাটার পিছে এত পাগল কেন হচ্ছে এবং সে সুজিনকে আয়নাটি খুঁজে দেওয়ার লোভ দেখিয়ে তার কাছ থেকে সব কথা জেনে নেয় যে সে মূলত এই কাজগুলো দেশের জন্য নয়, সে নিজের জন্য করছিল আর সে আয়নাটির জন্য অলরেডি অনেক ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে ডিল করে নিয়েছে। সুজিন হুবাইকে অর্ধেক শেয়ার দেওয়ার জন্য লোভ দেখাতে থাকে, কিন্তু দেখা যায় হুবাই তাকে সজোরে একটা ঘুষি মেরে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সুজিন তার কাছে থাকা বন্দুক বের করে হুবাইকে খুঁজতে থাকে এবং সে সুজিনকে বলে আমি জানি এখানে তুমি আসলে তোমার বন্ধুদের বাঁচানোর জন্য এসেছো। আর সে নিজের কাছ থেকে একটা ওয়াকিটকি বের করে তার গার্ডদের সকলকে ফায়ার করতে বলে। এতে হুবাই আর কোনো উপায় না পেয়ে তার বন্ধুদের বাঁচানোর জন্য শেষমেশ সুজিনের কাছে সারেন্ডার করে, কিন্তু দেখা যায় হুবাই সামনে আসার পরেও সুজিন তার গার্ডদের বলে বাকিদেরও মেরে ফেলতে, শুধুমাত্র ডুয়োলিংকে ছেড়ে। আর এরপরেই সুজিন হুবাইকে জানায় সেও মূলত 10 বছর ধরে ফিনিক্স রত্নের খোঁজ করে চলেছে, কিন্তু এই অভিযানে আসার পরে সে আয়না আর ফিনিক্স রত্নের থেকেও দামি কিছু পেয়ে গেছে। সেটা হচ্ছে ডুয়োলিং, যে কিনা অভিশপ্ত জাতির শেষ জীবিত বাসিন্দা। তার রক্তের মধ্যে রয়েছে অভিশপ্ত জাতির সমস্ত শক্তি। এদিকে হুবাই তো গুলির আওয়াজ শুনে একেবারে কান্নায় ভেঙে পড়ে। আর প্রফেসর সুজিন হুবাইকেও মারতে যাবে, তখনই দেখা যায় মাস্টার রু হুবাইয়ের সামনে চলে আসে আর সে কোনোভাবে হুবাইকে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখা যায় গুলিটা তার গায়ে লেগেছিল। মাস্টার রু হুবাইকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয়। এদিকে হুবাই তো তার বন্ধুদের চিন্তা করতে থাকে, কিন্তু সে কোনোভাবে মাস্টার রুকে নিয়ে একটু দূরে একটা সেফ জায়গায় এসে লুকিয়ে পড়ে। মাস্টার রু জানায় তার সময় ফুরিয়ে এসেছে আর সে হুবাইকে জানায় সকলেই জীবিত রয়েছে আর তারাও এই রাস্তাটির মুখে তার জন্য অপেক্ষা করছে। যার পরে দেখা যায় মাস্টার রু সেখানে মারা যায়, তবে সে মারা যাওয়ার আগে হুবাইকে বলে ডুয়োলিং এর খেয়াল রাখতে। যার পরে দেখা যায় হুবাই সেই জায়গাটির উদ্দেশ্যে রওনা হয়, যেখানে যাওয়ার পথে সে তার বন্ধুদের লকেটগুলো খুঁজে পায়, যেটা তারা হুবাইয়ের জন্য চিহ্ন হিসাবে রেখে গেছিল। সেই রাস্তা ধরে ফাইনালি পাখিদের কাছে পৌঁছে যায়। এদিকে হুবাইকে সেফ দেখে তো শেরলিরা অনেক খুশি হয়, কিন্তু ডুয়োলিং তার বাবার জন্য অনেক চিন্তিত ছিল। এতে হুবাই তাকে জানায় মাস্টার রু আসলে মারা গেছে, যেটা শুনে তো ডুয়োলিং কান্না করতে শুরু করে। এদিকে শেরলি হুবাইকে জানায় তারা কিভাবে ডক্টর শনকে মেরে সেখান থেকে পালিয়ে এসেছিল। হুবাই সকলকে বলে তাদেরকে এখান থেকে দ্রুত বের হতে হবে। এতে শেরলি বলে ডুয়োলিং এর পিঠের সেই ট্যাটু অনুযায়ী তারা বর্তমানে সমুদ্রের নিচে একটি পাহাড়ের তলদেশে রয়েছে আর এখান থেকে হয়তো বের হওয়ার কোনো না কোনো রাস্তা রয়েছে। হুবাই বলে অভিশপ্ত জাতি এখান থেকে যাতায়াতের জন্য নিশ্চয়ই কোনো মেকানিজম রেখেছে, সে সকলকে আশপাশটা খুঁজে দেখতে বলে। তখনই ডুয়োলিং লক্ষ্য করে তার পেছনে একটি বিশাল বড় মুন ডায়াল রয়েছে, যার প্যাটার্ন তার হাতে যে বক্সটি ছিল সেই বক্সের মতো দেখতে, যেটা ডুয়োলিং এর সেই বক্সের প্যাটার্ন অনুযায়ী ঘোরানোর সাথে সাথে দেখা যায় ওই সিক্রেট রুমের মধ্যে 5 মুখী একটা ট্রাইপড ওপেন হয়ে যায়। এতে হুবাই জানায় এটাই হচ্ছে তাদের এখান থেকে বের হওয়ার রাস্তা। এদিকে সেখানে থাকা মূর্তিগুলোর মুখগুলো আজব ভাবে খুলে যায়। এতে হুবাই শেরলিকে বলে তোমার কি সেই কথাগুলো মনে আছে? অভিশপ্ত জাতির জন্য মুক্ত ছিল অনেক গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে তারা অন্য জগতের দরজা খুলতো। এতে প্রফেসর মিং তার কাছে থাকা মুক্তগুলো ওই মূর্তির মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখা যায় সেখানে একটি মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায় আর তাদের সামনে ওই দৈব শক্তির আয়নাটির মতো দেখতে একটি প্যাটার্ন আসে। এতে হুবাই বলে তাদেরকে হয়তো সেই আয়নাটা এখানে বসাতে হবে। শেরলি বলে কিন্তু আমরা সেই আয়নাটা কোথা থেকে পাবো? এদিকে দেখা যায় ওয়াং তার কাছ থেকে সেই আয়নাটা হুবাইকে দিয়ে দেয়। মূলত হুবাই সেখান থেকে আয়নাটা উদ্ধার করে ওয়াং এর কাছে দিয়ে দিয়েছিল, যেটা সেখানে লাগিয়ে ঘোরানোর সাথে সাথে দেখা যায় পানির নিচে আবারও ড্রাগন ফায়ার জ্বলে ওঠে। কিন্তু এদিকে হুবাই আবারও তার কল্পনার মধ্যে হারিয়ে গিয়েছিল। সকলের কথাই সে সেন্সে আসলে সে সকলকে বলে তাদেরকে মাঝখানে থাকা ওই পটগুলোর মধ্যে যেতে হবে এবং হুবাই সকলকে সেই পটগুলোর মধ্যে ঢুকিয়ে দেয়। তবে সে ভিতরে যাওয়ার আগে দেখা যায় সেখানে হঠাৎ করে সুজিন চলে আসে আর সে সেখানে সেই আয়নাটি দেখতে পায়, যেটা সে প্রায় খুলে নিয়েছিল, কিন্তু হুবাই তাকে শেষ মুহূর্তে এসে আটকে নেয় আর সে সেই আয়নাটিকে আরো জোরে ঘুরিয়ে দেয়, যার ফলে সেখানে পানির চাপ ধীরে ধীরে বাড়তে থাকে আর দেখতে দেখতে সম্পূর্ণ জায়গাটা পানিতে ভরতে থাকে। এদিকে পানির চাপ আর ড্রাগন ফায়ারের প্রেসারের কারণে মাঝখানে থাকা ট্রাইপডটা ওই রাস্তা দিয়ে সমুদ্রের গভীর থেকে উপরে চলে
চলে আসে। শেরলি তো একেবারে কান্নায় ভেঙে পড়ে। এদিকে ওয়াংরা সকলেই হুবাইয়ের জন্য অনেক আপসেট ছিল। অপরদিকে আমাদের হুবাইকে দেখানো হয় যে কিনা পানির নিচে আটকে ছিল। তবে অদ্ভুতভাবে দেখা যায় সেই দৈব শক্তির আয়নাটার মধ্যে অদ্ভুত কিছু একটা ঘটছিল, যার পরে দেখতে দেখতে সেখানে অদ্ভুতভাবে অসম্ভব সুন্দর মাছে ভরে যায়। আর সেখানে আজবভাবে ডুয়েলিং এর বেস্ট ফ্রেন্ড আগু চলে আসে। অপরদিকে শেরলিরা সকলেই হুবাইয়ের জন্য অনেক কান্না করছিল। এদিকে প্রফেসর মিং লক্ষ্য করে আজবভাবে তাদের ট্রাইপডের নিচে আলো জ্বলে উঠছিল। আর দেখতে দেখতে সেখানে অদ্ভুতভাবে হুবাই উঠে আসে, যেটা দেখে তো শেরলি, ওয়াং এবং বাকিরা অনেক খুশি হয়। আর তারা অবশেষে সেই দৈব শক্তির আয়নাটাও খুঁজে পেয়ে গিয়েছিল। অ্যান্ড গাইজ, এরই মাধ্যমে এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। এই মুভির নেক্সট সিজনটা কিন্তু আগামী 15 তারিখে রিলিজ হতে চলেছে, যেটা আসার সাথে সাথেই আমি তোমাদের এক্সপ্লেন করে দিব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। তো গাইজ, এটা কিন্তু টম হান্টারের সিজন 3 ছিল। তোমরা যাই অবশ্যই সিজন 1 আর সিজন 2টা দেখে নিও, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পারতাছো। সিজন 3তে কিন্তু সিজন 1 আর সিজন 2 এর আগের গল্পটা দেখানো হয়েছে। তো তোমরা সিজন 3টা দেখার পরে সিজন 1 আর সিজন 2টা অনেক বেশি এনজয় করতে পারবা, যেটা আমি এন্ড স্ক্রিনে অ্যাড করে দিব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। হাজার হাজার বছর আগে ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া চায়নার এলবাব সাম্রাজ্যের এক অমূল্য গুপ্তধন ব্লাড ফ্লাওয়ার, যার মধ্যে রয়েছে আরোগ্য আর অমরত্বের ক্ষমতা। পৌরাণিক কথায় আছে প্রায় 1000 বছর আগে লুলান সাম্রাজ্যের রানী খুঁজে পায় এই অসীম শক্তির ব্লাড ফ্লাওয়ার। তবে লুলান সাম্রাজ্যের শত্রুদের কাছেও এই ব্লাড ফ্লাওয়ারের খবর পৌঁছে যায়, যার ফলে তাদের হাত থেকে এই ব্লাড ফ্লাওয়ারকে রক্ষা করার জন্য রানী নিজের সাথে এই ব্লাড ফ্লাওয়ারকে নিয়ে গায়েব হয়ে যায়। তবে হঠাৎ একদিন 3 টম হান্টার বন্ধু মিলে খুঁজে পায় ইতিহাসের গল্পের পাতায় হারিয়ে যাওয়া লুলান রানীর কবরের একটি সিক্রেট ম্যাপ, যেটা কিনা লুলান রানী মায়ের এক অদ্ভুত জালে আটকে রেখেছিল। তো তারা কি শেষমেশ রানীর সাথে হারিয়ে যাওয়া সেই ব্লাড ফ্লাওয়ার খুঁজে পাবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে, যার ভিএফএক্স এবং স্টোরি তোমাকে গল্পের শেষ পর্যন্ত আটকে রাখবে। তবে গাইজ, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। মুভির শুরুতে আমাদের অদ্ভুত একটি জায়গার দৃশ্য দেখানো হয়, যেখানে আজবভাবে একটা আগ্নেয়গিরির মধ্যে সবকিছু ভেসেছিল আর চারিদিকে ছিল বিশাল বিশাল মূর্তি। আর এখানে আমাদের 3 ট্রেজার হান্টার বন্ধুকে দেখানো হয়, যাদের নাম ছিল শেরলি, হুবাই এবং ওয়াং। শেরলি জানায় এটা তার বাবার হারিয়ে যাওয়ার আগে তার খুঁজে পাওয়া লুলান পরিবারের সিক্রেট টোম। তার বাবার ডায়েরি অনুযায়ী এখানে রয়েছে ড্রাগন স্ক্রোল, যার মাঝে বর্ণিত আছে লুলান সাম্রাজ্যের সব থেকে বড় গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা। শেরলি বলে তাদেরকে দ্রুত করতে হবে, তাদেরকে যত দ্রুত সম্ভব ড্রাগন স্ক্রোল খুঁজে বের করতে হবে। এদিকে হুবাই সেই জায়গাটি অনেক ভালো করে লক্ষ্য করছিল। তবে অপরদিকে হঠাৎ করে দেখা যায় ওয়াং এর হাত থেকে একটি পানির বোতল গিয়ে সোজা নিচে একটি প্ল্যাটফর্মের উপরে পড়ে। সেখানে অদ্ভুতভাবে অভিকর্ষ বল কোনো কিছুর উপরে কাজ না করলেও বোতলের মধ্যে থাকা পানিকে যেন অদ্ভুত একটি শক্তি নিচের দিকে টানছিল, যার পরে দেখতে দেখতে অদ্ভুতভাবে বোতলে থাকা পানি যেন ওই প্ল্যাটফর্মের চারিদিকে ছড়িয়ে পড়ে। আর দেখা যায় সেখানে থাকা ওই প্ল্যাটফর্মের উপরে অদ্ভুত একটি চক্র তৈরি হয়, যার পরে সেখানে দেখতে দেখতে অদ্ভুত একটি মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়। আর সেখানে চারিদিকে থাকা মূর্তিগুলো দেহর মধ্যে থেকে যেন অসংখ্য তীর বেরিয়ে আসতে শুরু করে। এগুলো দেখে তো তারা 3 জনে অনেক ঘাবড়ে যায়, কেননা তীরগুলো সোজা তাদের দিকে এগিয়ে আসছিল। তারা 3 জনে কোনোভাবে ওই তীরগুলোর হাত থেকে নিজেদের রক্ষা করতে থাকে, আর তারা কোনোভাবে বেঁচে নিচের সেই প্ল্যাটফর্মের উপরে চলে আসে। ওয়াং বলে তারা এতগুলো কফিনের মধ্যে থেকে লুলান কুইনের কবর কিভাবে খুঁজে পাবে। এতে শেরলি এবং হুবাই জানায় এই সবগুলো মূর্তি আসলে একদিকেই নির্দেশ করছে, সেটাই নিশ্চয়ই লুলান কুইনের টোম্ব। হুবাই তার কাছে থাকে একটি স্পেশাল বক্স, ওই টোম্বের উপরে ছুঁড়ে মারতে দেখা যায় কফিনের উপরের দিকের অংশটা যেন ধীরে ধীরে জমে যেতে শুরু করে, যার ফলে কফিনের উপরের অংশ দুর্বল হয়ে গেলে তারা তাদের কাছে থাকা থ্রোয়িং ক্লয়ের সাহায্যে কফিনের উপরের অংশটা ভেঙে ফেলে। আর এরপরেই দেখা যায় সেই কফিনের মধ্যে রয়েছে লুলান কুইনের মরদেহ, যার সাথে লুলান সাম্রাজ্যের স্বর্ণের তৈরি অনেক গুপ্তধনের সাথেই ছিল সেই ড্রাগন স্ক্রোল। এদিকে বাইরের বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে রানীর শরীর যেন ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। এতে হুবাই দ্রুত রানীর হাতের মধ্যে থেকে সেই ড্রাগন স্ক্রোলটি বের করে নেয়, কিন্তু দেখা যায় রানীর হাত থেকে সেই ড্রাগন স্ক্রোলটি বের করার সাথে সাথে সেখানে মায়াজালে আটকানো হাওয়ার মধ্যে ভাসমান সবকিছুই ধীরে ধীরে নিচে লাভার মধ্যে পড়তে শুরু করে। সেখানকার সবকিছুই ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করে। হুবাই, শেরলি এবং ওয়াং তো লাভার মধ্যে পড়ে যাবে। তবে তারা একে অপরের সাহায্যে কোনোভাবে সেখানে
সেখান থেকে প্রাণে বেঁচে যায়। যার পরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের একটি লাইব্রেরির দৃশ্য দেখানো হয়, যেটা মূলত ছিল শেরলির বাবা প্রফেসর ইয়াং এর রিসার্চ সেন্টার। তারা শেরলির বাবার একমাত্র স্টুডেন্ট সুজিনের কাছ থেকে জানতে পারে এই ড্রাগন স্ক্রোলটি মূলত চায়নার সাউথ ডেজার্টের সিক্রেট ভ্যালির একটি ম্যাপ। প্রফেসর ইয়াং এর রিসার্চ অনুযায়ী এই ডেজার্টের মাঝে কোথাও একটা আছে ব্ল্যাক টাওয়ার, যার মধ্যে লুকানো রয়েছে এমন কিছু গুপ্তধন যেটা কিনা লুলান রানী নিজের জীবন দিয়ে রক্ষা করেছিল। তবে ব্ল্যাক টাওয়ারের মধ্যে এমন কি গুপ্তধন রয়েছে সেই বিষয়ে প্রফেসর ইয়াং তাকে তেমন কিছুই জানায়নি। সেই গুপ্তধনের খোঁজে যাওয়ার আগে শুধুমাত্র তাকে এটা জানিয়েছিল তারা লুলান সাম্রাজ্যের শেষ জীবিত বংশধর, আর এই গুপ্তধনের উপরে শুধুমাত্র তাদেরই অধিকার রয়েছে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের চায়নার সাউথ ডেজার্টের দৃশ্য দেখানো হয়। হুবাই, শেরলি এবং ওয়াং শেরলির বাবার এক্সপেডিশন টিমের সাথে বেরিয়ে পড়ে ব্ল্যাক টাওয়ারের খোঁজে, আর তাদের ট্যুর গাইড হিসাবে ছিল সুজিনের নিয়ে আসা এই ডেজার্টের একজন যাযাবর বাসিন্দা মিস্টার মা। তারা ব্ল্যাক টাওয়ারের খোঁজ করতে করতে মরুভূমির অনেক ভেতরে চলে এসেছিল, আর তাদের পানিও প্রায় ফুরিয়ে এসেছিল। মিস্টার মা সবকিছু পর্যবেক্ষণ করে তাদেরকে জানায় তাদের আশেপাশের বাতাস হঠাৎ করে ঠান্ডা হতে শুরু করেছে, তাদেরকে দ্রুত এই জায়গা ছাড়তে হবে, কেননা যে কোনো মুহূর্তে এখানে ঠান্ডা বাতাসের চাপের কারণে ঝড় শুরু হয়ে যেতে পারে, আর তাদের পানি সরবরাহ প্রায় ফুরিয়ে এসেছে। তাদের এখন একমাত্র রাস্তা ডেজার্ট লিজার্ডকে ফলো করা, কেননা মরুভূমির মাঝে এই লিজার্ড গুলো যদি বিপদ বুঝতে পারে তাহলে এগুলো মরুভূমির গভীরে পানির উৎসের দিকে যেতে শুরু করে। এতে সুজিনও বলে তাদের মিস্টার মায়ের কথা শোনাই উচিত হবে। মিস্টার মা এই এলাকায় ট্যুর গাইড হিসাবে অনেক বিখ্যাত। এতে তারা সকলেই মিস্টার মায়ের দেখানো পথেই এগোতে শুরু করে। তবে কিছুক্ষণ এগোতে দেখা যায় সেখানে বাতাস ধীরে ধীরে আরো তীব্র হচ্ছিল, আর এরপরে তারা পেছনে ঘুরতে লক্ষ্য করে তাদের পেছন দিক থেকে এগিয়ে আসছিল বিশাল বড় এক বালুর ঝড়, যেটা দেখা মাত্রই হুবাই তাদেরকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। কিন্তু দেখা যায় বালুর ঝড় এতটাই তীব্র ছিল যে তাদেরকে বাতাসের সাথে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তারা সকলেই সেই ঝড়ের মধ্যে নিজেদেরকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করতে থাকে। এদিকে সুজিন, প্রফেসর ইউন, হু, মিস্টার মা সকলেই তো প্রায় উড়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে হুবাই এবং ওয়াং শেরলির দড়ির সাহায্যে তাদেরকে কোনোভাবে ধরে নেয়। তারা একটি পাথরের সাহায্যে নিজেদেরকে কোনোভাবে বাঁচিয়ে রাখছিল। এদিকে দেখতে দেখতে সেখানে ঝোড়ো হাওয়ার ফলে তাদের পায়ের নিচের বালিগুলো সরে যেতে শুরু করে, যার ফলে তারা দেখতে দেখতে তাদের পায়ের নিচে থাকা অদ্ভুত একটি গুহার মধ্যে এসে পড়ে, যেখানে অসংখ্য কঙ্কাল পড়েছিল। এগুলো দেখে তো তারা সকলেই অনেক ঘাবড়ে যায়। হুবাই বলে তারা ব্ল্যাক টাওয়ারের অনেক কাছে চলে এসেছে। হুবাই দড়ির সাহায্যে উপরে গিয়ে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে সকলকে জানায় এটা মূলত লুলান পরিবারের একটি স্যাক্রিফাইস অল্টার। সে বলে ম্যাপ অনুযায়ী ব্ল্যাক টম্বের মাছ দিয়ে বয়ে চলা ঝর্ণাই হচ্ছে ব্ল্যাক টাওয়ারের প্রবেশদ্বার, অর্থাৎ এখানে নিশ্চয়ই কোনো না কোনো সিক্রেট দরজা রয়েছে। এটা বলে ওয়াং এর সাহায্যে হুবাই মাঝখানে থাকা সব থেকে বড় পিলারটি ঘোরাতেই দেখা যায় সেখানে তাদের সামনে বিশাল বড় একটা দরজা খুলে যায়। তবে সেখানে ব্ল্যাক টম্বের দরজা খোলার সাথে সাথে অদ্ভুত একটি সিংহের মতো ক্রিয়েচার আর অদ্ভুত কিছু মানুষ জেগে ওঠে, যারা মূলত ছিল এই ব্ল্যাক টম্বের গার্ডিয়ান। এদিকে তারা সেই দরজার মধ্যে দিয়ে প্রবেশ করতে তারা একটি অদ্ভুত জায়গায় এসে পৌঁছায়, যেটা মূলত ছিল আসল ব্ল্যাক টম্ব। সেখানে দেয়ালের গায়ে লুলান সাম্রাজ্যের পৌরাণিক সব চিত্র আঁকানো ছিল, যেগুলো দেখে প্রফেসর ইউন তাদেরকে জানায় এই ছবিগুলো মূলত লুলান সাম্রাজ্যের গাও কাবিলার একটি মন্দিরকে নির্দেশ করছে। সেখান থেকে তারা জানতে পারে লুলান কুইন আসলে ছিল মায়াবী এলবাব সাম্রাজ্যের বংশধর। এদিকে তারা সেই পেন্টিং গুলো দেখছিলই, তবে হঠাৎ করে সেখান থেকে একে একে সকলেই গায়েব হয়ে যেতে শুরু করে। অপরদিকে হুবাই, শেরলি এবং ওয়াং বিশাল বড় এক মূর্তির সামনে এসে পৌঁছায়, যার সামনে একটি কফিন বক্স ঝোলানো অবস্থায় ছিল। এদিকে শেরলি লক্ষ্য করে সুজিন, প্রফেসর ইউন এবং বাকিরা সকলে গায়েব হয়ে গেছে। অন্যদিকে ওয়াং সেই কফিন বক্সের দিকে এগোতে শুরু করলে হঠাৎ করে তার উপরে পেছন থেকে আক্রমণ হয়, আর সেখানে দেখতে দেখতে সেই গার্ডিয়ানরা চলে আসে, আর তারা সেখানে আসার সাথে সাথে হুবাই, শেরলি এবং ওয়াং এর উপরে আক্রমণ করতে থাকে। হুবাইরা তো এগুলো কিছুই বুঝতে পারছিল না, তাদের মাঝে এক ভয়ঙ্কর লড়াই বেঁধে যায়। এদিকে ওয়াং লড়াইয়ের এক পর্যায়ে কফিনের অনেক কাছে চলে আসে। তখনই ওই গার্ডিয়ান গুলোর মধ্যে থেকে একজন চিৎকার করে ওঠে ওই কফিনের থেকে দূরে থাকতে, যেটা দেখে ওয়াং বোঝা যায় এই কফিনটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সে দ্রুত তার কাছ থেকে অ্যালকোহল বের করে ওই কফিনের উপরে ছিটিয়ে দিয়ে বলে দ্রুত তাদের সাথীদের ছেড়ে দেওয়ার জন্য, আর তারা যেন এখান থেকে দূরে সরে যায়, তা না হলে সে এই কফিনে আগুন লাগিয়ে দেবে। এতে ব্ল্যাক টম্বের গার্ডিয়ানরা সকলেই সেখানে থেমে যায়, আর তারা ওয়াং এর কথা মতো বাকিদেরও ছেড়ে দেয়। ওয়াং সকলকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, তবে হঠাৎ করে দেখা যায় সেখানে ওই বিশাল আকারে সিংহের মতো ক্রিয়েচারটা চলে আসে, যেটা মূলত ছিল এই ব্ল্যাক টম্বের গার্ডিয়ান।
গার্ডিয়ান বিস্ট, যেটা কিনা তাদের উপরে আক্রমণ করার জন্য সোজা তাদের দিকেই এগিয়ে আসতে থাকে। হুবাই তাদের সকলকে দ্রুত সেখান থেকে পালাতে বলে, কিন্তু দেখা যায় ওই গার্ডিয়ান বিস্ট কোনোভাবে তাদের পিছু ছাড়ছিল না। এদিকে তারা ওই সরু পথ ধরে এগোতে এগোতে বিশাল বড় একটা খাদের সামনে এসে পৌঁছায়। তাদের সামনে পালানোর আর কোনো রাস্তা ছিল না। এদিকে ওই গার্ডিয়ান বিস্ট সবকিছু ভেঙে তাদের দিকে এগোতে শুরু করে। তারা সকলে অনেক ঘাবড়েছিল। অপরদিকে হুবাইয়ের ম্যাপে সেই কথাটি মনে পড়ে যায় যে ব্ল্যাক টম্বের অন্ধকারে বয়ে চলা ঝর্ণায় হচ্ছে ব্ল্যাক টাওয়ারে পৌঁছানোর প্রবেশদ্বার। হুবাই সকলকে সেখান থেকে দ্রুত ঝাঁপ দিতে বলে। এতে তো তারা কেউই কিছুই বুঝতে পারছিল না। এদিকে তাদের হাতে আর কোনো উপায়ও ছিল না, তাই তারা হুবাইয়ের কথা মতো নিচে ঝাঁপ দেয়। আর তারা অবশেষে সেই ঝর্ণা পর্যন্ত পৌঁছে যায়, যেখানে তারা ঝর্ণা থেকে বের হওয়ার সাথে সাথে পৌঁছে যায় ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া লুলান শহরের প্রবেশদ্বারে। অপরদিকে আমরা ব্ল্যাক টম্বের গার্ডিয়ানদের দেখতে পাই। গার্ডিয়ানদের লিডার বলে তাদেরকে যেভাবে হোক লুলান কুইনের দেওয়া দায়িত্ব পালন করতে হবে। ব্লাড ফ্লাওয়ারের মধ্যে অমরত্বের ক্ষমতার সাথে রয়েছে ভয়ঙ্কর এক শক্তি, আর এই শক্তির কারণে 1000 বছর আগে লুলান সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে। হুবাইরা সকলেই আগুন জ্বালিয়ে রেস্ট করছিল। এদিকে শেলি এবং সুজিন গল্প করছিল। শেলি বলে সে ফাইনালি তার বাবার শেষ ইচ্ছা পূরণ করতে পারবে। আর এভাবে গল্প করতে করতে দেখতে দেখতে সকাল হয়ে যায়। তাদের সামনে ছিল বিশাল এক মরুভূমি। এতে প্রফেসর ইউন জিজ্ঞাসা করে লুলান সিটি কোথায়? এখানে তো যত দূরে চোখ যাচ্ছে শুধুমাত্র মরুভূমি। তারা কথা বলছিল, তখনই হঠাৎ আচমকা বাতাসে সম্পূর্ণ বালি উড়ে গিয়ে মরুভূমির গভীর থেকে বেরিয়ে আসে ধ্বংসপ্রাপ্ত লুলান শহর, যেটা দেখে তো তারা সকলেই অনেক অবাক হয়ে যায়। এক সময়ের মায়াবী নগরী একেবারে ধ্বংস হয়ে গেছে। তারা সকলেই লুলান শহরের সেন্টারে থাকা গাউকাবিলার মন্দিরে প্রবেশ করে, যেটা মূলত ছিল ব্ল্যাক টাওয়ারের প্রবেশদ্বার। তারা অদ্ভুত একটি ব্রিজের উপরে এসে পৌঁছায়, যেখানে ছিল অদ্ভুত দেখতে 3টি মূর্তি। তারা সকলে সেই ব্রিজের উপরে পা রাখতে দেখা যায় সেই মূর্তিগুলো জেগে ওঠে, আর এরপরে সেগুলো ঘুরতে ঘুরতে তাদের দিকেই এগিয়ে আসতে শুরু করে। তারা সকলে কোনোভাবে সেই মূর্তিগুলোর থেকে বাঁচার চেষ্টা করছিল। এদিকে ওয়াং তো প্রায় ব্রিজের ওপর থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু শেরলি ঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে উভয় বাকিদের বাঁচিয়ে একে একে ব্রিজের থেকে নামিয়ে আনতে থাকে। তবে প্রফেসর হুকে ওই মূর্তিগুলোর হাত থেকে বাঁচানোর আগে সে ব্রিজের ওপর থেকে নিচে পড়ে যায়, ফলে সে সেখানে মারা যায়। এদিকে উভয় তাকে বাঁচাতে সে ব্রিজের উপরে ওই মূর্তিগুলোর মাঝখানে ফেসে পড়ে। সে ওই 3টি গার্ডিয়ান মূর্তিগুলোর থেকে নিজেকে অনেক কষ্ট করে বাঁচিয়ে রাখছিল। আর এরই মধ্যে সে হঠাৎ করে লক্ষ্য করে ব্রিজের ওপরে অদ্ভুত একটা প্যাটার্ন রয়েছে, আর এই মূর্তিগুলো সেই প্যাটার্নকে ফলো করছিল। এতে হুবাই দ্রুত সেই প্যাটার্নগুলো ফলো করে সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে ভাগ্যক্রমে এটা কাজও করে যায়। হুবাই মূর্তিগুলোর হাত থেকে বেঁচে কোনোভাবে ব্রিজের অপর পাশে পৌঁছে যায়, আর তার ব্রিজের অপর পাশে পৌঁছাতেই সেই মূর্তিগুলো ব্রিজের ওপর থেকে সরে যেতে শুরু করে। এদিকে বাকিরাও হুবাইয়ের পিছু পিছু ব্রিজের অপর পাশে চলে আসে। তবে কিছু দূর এগোতেই দেখা যায় তাদের সামনে রাস্তা ফুরিয়ে আসে। সামনে ছিল বিশাল বড় এক অনন্ত অন্ধকার খাদ। এদিকে ইউন বলতে থাকে সামনে তো আর কোনো রাস্তা নেই, তারা এখান থেকে কিভাবে এগোবে? তাদের হয়তো উচিত হবে এখান থেকে ফিরে যাওয়া। তখনই হুবাই তাকে চুপ করতে বলে। তার ম্যাপে বর্ণিত একটি কথা মনে পড়ে যায়, যেখানে উল্লেখ ছিল নরকের মাঝে একমাত্র আগুনই তাদেরকে রাস্তা দেখাতে পারে। হুবাই শেরলিকে উপরের দিকে ফ্লেয়ার গান ফায়ার করতে বলে। এতে শেরলিও ঠিক এমনটাই করে। তবে হঠাৎ করে দেখা যায় আগুন কমলা রঙের থেকে আজব ভাবে সবুজ হয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। আর সেখানে দেখতে দেখতে ব্ল্যাক টাওয়ারের অ্যাবিসের মধ্যে বিশাল বড় একটা ভয়ঙ্কর সবুজ রঙের চোখ খুলে যায়। আর এরপরে তাদের পায়ের নিচ থেকে সিঁড়ি বেরিয়ে আসতে শুরু করে, যেটা সোজা একেবারে এই খাদের অন্ধকারে নিচ পর্যন্ত চলে গেছে। হুবাই প্রফেসর ইউনার সুজিনকে বলে তাদের জন্য হয়তো উচিত হবে এখান থেকে ফিরে যাওয়া, কেননা সামনে এর থেকেও বড় বিপদ আসতে পারে। এতে সুজিন বলে সে প্রফেসর ইয়ানের একমাত্র স্টুডেন্ট, আর সে তাদের এই টিমটা বানিয়েছিল শুধুমাত্র এই লুলান সাম্রাজ্যের গুপ্তধনকে খুঁজে বের করার জন্য। সে প্রফেসর ইয়ানের স্বপ্নের এত কাছে এসে ফিরে যেতে পারবে না। এতে প্রফেসর ইয়নও এমনটাই বলে। ফলে তারা সকলেই ধীরে ধীরে সিঁড়ি ধরে নিচের দিকে নামতে শুরু করে। অপরদিকে আমাদের গাউকাবিলার গার্ডিয়ানদের দেখানো হয়, তারা হুবাইদের পিছু পিছু লুলান শহর পর্যন্ত পৌঁছে যায়। গাউকাবিলার গার্ডিয়ানদের লিডার বলে তাদেরকে দ্রুত করতে হবে। এদিকে হুবাইরা ততক্ষণে ব্ল্যাক টাওয়ারের একেবারে নিচে পৌঁছে যায়, যেখানে তাদের সামনে হাজার হাজার বছর পুরনো মায়াবী এলবা সাম্রাজ্যের কবর
করছিল। প্রফেসর ইয়ন বলে শেরলির বাবা প্রফেসর ইয়ানের ডায়েরি অনুযায়ী ব্ল্যাক টাওয়ারের গভীরে মায়াবী এলবাব কুইন ঘুমিয়ে আছে। এদিকে সেখানে পৌঁছায় সুজিন অদ্ভুতভাবে একটি বন্দুক বের করে তাদেরকে সেখানে থাকা কফিনটি ওপেন করতে বলে। এটা দেখে তো হুপাইরা সকলেই একেবারে অবাক হয়ে যায়। তারা কেউই বুঝতে পারছিল না সুজিন এই সব কিছু কেন করছে। এদিকে প্রফেসর ইউন সুজিনকে এই সম্পর্কে জিজ্ঞাসা করতে সুজিন প্রফেসর ইউনের কাঁধের উপরে গুলি করে আর সে হুবাইকে দ্রুত কফিনটি ওপেন করতে বলে। হুবাই তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে এটা তাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে, কিন্তু সুজিন তাদের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। সে বলে এর পরের গুলিটা কিন্তু সে আর কাঁধে চালাবে না। সে দ্রুত তাদেরকে কফিনটি ওপেন করতে বলে। এতে হুবাইরা আর কোনো উপায় না পেয়ে শেষমেশ সেই কফিনটি খুলে ফেলে, যেটা খোলা মাত্রই তাদের সামনে থাকা বিশাল বড় সাপের মূর্তির মুখের মধ্যে দিয়ে একটা দরজা খুলে যায়, যেটা দেখে তো সুজিন অনেক অবাক হয়েছিল। অদ্ভুতভাবে তাকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে এই সব কিছু সম্পর্কে আগে থেকে জানতো। এদিকে হুবাই সুজিনকে এই সব কিছুর মধ্যে একটু অন্যমনস্ক দেখে তার হাতে থাকা বন্দুকটি ছিনিয়ে নেয়। তবে এদিকে সে সুজিনের দিকে বন্দুক তাক করতেই আজবভাবে দেখা যায় তাদের গাইড মিস্টার মা নিচের কাছ থেকে একটি বন্দুক বের করে সোজা শেরলির দিকে তাক করে আর সে হুবাইকে বলে সুজিনকে ছেড়ে দিতে। এতে হুবাই শেরলিকে বাঁচানোর জন্য আর কোনো উপায় না পেয়ে সে সুজিনের কাছ থেকে নেওয়া বন্দুকটা ছেড়ে দেয়। এদিকে সুজিন আর মিস্টার মা শেরলিকে নিয়ে ওই দরজার মধ্যে প্রবেশ করে আর তাদের প্রবেশ করার সাথে সাথেই সেখানে সেই দরজাটি বন্ধ হয়ে যায়। ইয়ান বলে মিস্টার মা এগুলো কেন করলো? হুবাই তাকে বলে সুজিনই মিস্টার মাকে নিয়ে এসেছে, তারা একসাথে মিলে আসে। ব্যাং বলে সুজিনকে দেখে মনে হচ্ছিল সেই কফিনের সম্পর্কে আগে থেকে জানতো। ওই কফিনের মধ্যে এমন কি রয়েছে। তারা কথা বলছিল তখনই হঠাৎ করে সেই কফিনের মধ্যে থেকে বিশাল বড় এক ভয়ঙ্কর ক্রিয়েচার বেরিয়ে আসে আর সেটি সোজা হুবাই আর ওয়াং এর উপরে আক্রমণ করে। মূলত তারা কফিনটি খোলার কারণে সেই ক্রিয়েচারটি তাদের উপরেই আক্রমণ করছিল। ক্রিয়েচারটি তো প্রায় হুবাইকে মেরে ফেলবে। তখনই সেখানে গাও কাবিলার গার্ডিয়ানদের সাথে তাদের গার্ডিয়ান বিস্ট চলে আসে আর তাদের সেই গার্ডিয়ান বিস্ট ওই ক্রিয়েচারের উপরে আক্রমণ করে, কিন্তু ক্রিয়েচারটি অনেক শক্তিশালী ছিল। তারা কেউই ওই ক্রিয়েচারের সাথে পেরে উঠছিল না। এমনকি গাও কাবিলার লিডারও এই লড়াইয়ের মধ্যে আহত হয়ে পড়ে আর তার ছুরিটি মাটিতে পড়ে যায়। এদিকে গার্ডিয়ান বিস্ট ওই ক্রিয়েচারের সাথে লড়াই করছিল। এদিকে হুবাই সুযোগ বুঝে মাটিতে পড়ে থাকা ছুরিটি নিয়ে সোজা সেই ক্রিয়েচারের উপরে আক্রমণ করে, যার ফলে দেখা যায় ওই ক্রিয়েচারটি দুর্বল হয়ে পড়ে। এদিকে গার্ডিয়ান বিস্ট এই সুযোগে ওই ক্রিয়েচারটিকে খাদের উপর থেকে নিচে ফেলে দেয়। এদিকে গাও কাবিলার গার্ডিয়ানদের একজন হুবাইকে জিজ্ঞাসা করে লুলান সাম্রাজ্যের ওই বংশধর কোথায়। তারাও সেই লিগে দেখা মাত্রই বুঝে গেছিল সে মূলত লুলান সাম্রাজ্যের বংশধর। অপরদিকে আমাদের সুজিনদের দেখানো হয়। শেরলি সুজিনকে জিজ্ঞাসা করে সে এখানে কি চায়। এতে সুজিন বলে সে তো তার বাবার শেষ ইচ্ছা পূরণ করছে। তখনই দৃশ্য পরিবর্তিত হয়ে আমরা দেখতে পাই সুজিন যখন শেরলিদের খুঁজে পাওয়ার ড্রাগন স্ক্রোলটি ওপেন করে সে ব্ল্যাক টাওয়ারের অসীম ক্ষমতা সম্পর্কে জানতে পারে, যেখানে বর্ণিত ছিল ব্ল্যাক টাওয়ারের লুলান কুইনের বংশধরদের রক্ত উৎসর্গ করলে জেগে উঠবে ব্লাড ফ্লাওয়ারের মধ্যে ঘুমিয়ে থাকা এলবাব সাম্রাজ্যের রানীর আত্মা। যে ব্লাড ফ্লাওয়ারের মধ্যে রয়েছে আরোগ্য আর অমরত্বের ক্ষমতা। সে যে অংশটা বাকিদের থেকে লুকানোর জন্য ম্যাপের সেই অংশটুকু কেটে রেখেছিল। শেরলি মূলত ছিল লুলান কুইনের বংশধর, যেটা সুজিন প্রফেসর ইয়াং এর থেকে জানতে পেরেছিল। সে সুজিনের রক্ত উৎসর্গ করে আবারও পুনর্জীবিত হয়ে উঠবে। তখনই মিস্টার মা পেছন থেকে বলে ওঠে তাদের শুধুমাত্র শেরলির অল্প একটু রক্ত দরকার তার মেয়ে সুজিনের জীবন বাঁচানোর জন্য। মিস্টার মা কথা বলছিল তখনই হঠাৎ করে সুজিন শেরলির উপরে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। আর এখান থেকে আমরা জানতে পারি সুজিন মূলত অনেক বিরল এক রোগে আক্রান্ত, যে রোগের কোনো চিকিৎসা নেই আর সে ব্লাড ফ্লাওয়ারের শক্তি ছাড়া হয়তো কয়েক বছরের মধ্যে মারা যাবে। সুজিনের বাবা মিস্টার মা তাকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে। এতে সুজিন বলে তার কাছে তার মেয়ে আগে নাকি অন্য কেউ। অপরদিকে আমাদের হুবাইদের দেখানো হয়। গাও কাবিলার গার্ডিয়ানদের লিডার হুবাইকে জানায় ব্লাড ফ্লাওয়ারের মধ্যে অসীম ক্ষমতার সাথে রয়েছে এক ভয়ঙ্কর শক্তি। হাজার হাজার বছর আগে এলবাব কুইন এই ব্লাড ফ্লাওয়ার ব্যবহার করে অমর হতে চেয়েছিল, কিন্তু ব্লাড ফ্লাওয়ারের মধ্যে ছিল অদ্ভুত এক শক্তি। এটা যেমন মানুষকে আরোগ্য আর অমরত্ব দিতে পারে, তার সাথে মানুষদের নিয়ন্ত্রণও করতে পারে। আর এলবাব কুইনও অমরত্বের লোভে এই ব্লাড ফ্লাওয়ারের নিয়ন্ত্রণে চলে আসে আর তার আত্মা এই ব্লাড ফ্লাওয়ারের মধ্যে বন্দী হয়ে যায়, যার পরে এলবাব কুইনের হাতে মায়াবী এলবাব সাম্রাজ্য নিমেষেই ধ্বংস হয়ে যায়। আর লুলান সাম্রাজ্যের সাথেও একই জিনিস ঘটেছিল, তবে লুলান কুইন সময় থাকতে তার নিজের জীবন স্যাক্রিফাইস করে ব্লাড ফ্লাওয়ার আর এলবাব কুইনকে আবারও এই ব্ল্যাক টাওয়ারের মধ্যে বন্দী করে দেয়। তাদেরকে যেভাবে হোক ব্লাড ফ্লাওয়ারকে জেগে ওঠার থেকে থামাতেই হবে।
অপরদিকে দেখা যায় কাউকাবিলা সেই গার্ডিয়ান বিস্ট ওই দরজাটি ভাঙার চেষ্টা করতে থাকে। এতে কাউকাবিলার গার্ডিয়ানদের লিডার জানায় নিশ্চয়ই ব্লাড ফ্লাওয়ার জেগে উঠতে শুরু করেছে, আর এই কারণে গার্ডিয়ান বিস্ট এমনটা করছে। গার্ডিয়ান বিস্ট তার নিজের শেষ শক্তিটুকুও কাজে লাগিয়ে শেষমেশ সেই দরজাটি ভেঙে ফেলে, তবে সেটি সেখানে অনেক আহত হয়ে পড়ে। অপরদিকে আমাদের সুজিনকে দেখানো হয় সে শেরলির ব্লাড স্যাক্রিফাইস করে এলবাব কুইনকে জাগিয়ে তুলতে শুরু করেছে। এদিকে হুবাইরাও ততক্ষণে সেখানে চলে আসে। সুজিন তাদের দেখা মাত্র তাদের দিকে গুলি চালাতে গেলে কাউকাবিলার ফিমেল গার্ডিয়ান তার ছুরির সাহায্যে সুজিনের হাত থেকে তার বন্দুকটি ফেলে দেয়। এদিকে হুবাই দ্রুত শেরলির কাছে চলে যায়। মিস্টার মামুলও তো শেরলিকে মারতে চায়নি, তাই সে শেরলির হাত থেকে রক্ত নিয়েছিল। শেরলি ভাগ্যক্রমে কোনোভাবে বেঁচেছিল, কিন্তু তার শরীরের থেকে অনবরত রক্ত বেরিয়ে সেখানে থাকা ব্লাড ফ্লাওয়ার গুলোর দিকে যেতে থাকে। হুবাই শেরলিকে সেখান থেকে তুলে নিয়ে কোনোভাবে শেরলিকে বাঁচিয়ে নেয়। এতে শেরলি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে থাকে। শেরলি হুবাইকে বলে সুজিন এলবাব কুইনকে জাগিয়ে তুলতে শুরু করেছে, কিন্তু এদিকে দেখা যায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। শেরলির রক্তের কারণে ধীরে ধীরে ব্লাড ফ্লাওয়ারের সাথে জেগে ওঠে এলবাব কুইন, যেটা দেখে তো বাকিরা সকলেই অনেক অবাক হয়েছিল। এদিকে সুজিন রানীর সামনে হাঁটু গেড়ে বলে সে তাকে জাগিয়ে তুলেছে, দয়া করে তাকে বাঁচিয়ে নেওয়ার জন্য। কিন্তু দেখা যায় এলবাব কুইন সুজিনের উপরে ব্লাড ফ্লাওয়ারের শিকড় দিয়ে তৈরি স্পাইক নিক্ষেপ করে। এতে সুজিনের বাবা মিস্টার মা তাকে ধাক্কা দিয়ে কোনোভাবে বাঁচিয়ে নেয়, কিন্তু দেখা যায় সেই স্পাইক লাগার কারণে মিস্টার মা সেখানেই মারা যায়। এদিকে সুজিন তো এইসব কিছুই বুঝতে পারছিল না যে কেন এলবাব রানীর ব্লাড ফ্লাওয়ারের শক্তি কাজ করছে না। এদিকে রানী আবারও তার স্পাইক দিয়ে সুজিনের উপরে আক্রমণ করে, ফলে দেখা যায় সুজিন কোনো কিছু বোঝা ওঠার আগে সে সেখানেই মারা যায়। এদিকে কাউকাবিলার গার্ডিয়ানদের লিডার হুবাইদেরকে বলে তাদেরকে যেভাবে হোক এলবাব কুইনকে থামাতেই হবে, নয়তো এলবাব কুইনের মাধ্যমে ব্লাড ফ্লাওয়ার এখান থেকে বেরিয়ে গেলে শুরু হবে বিশাল এক ধ্বংসযজ্ঞ। তারা এলবাব কুইনকে থামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু দেখা যায় এলবাব কুইনের ক্ষমতা ব্লাড ফ্লাওয়ারের কারণে এতটাই বেড়ে গেছিল যে তারা কেউই এলবাব কুইনের ক্ষমতার সামনে টিকতে পারে না। রানী তার শক্তির সাহায্যে আবারও ব্লাড ফ্লাওয়ারের রুটস এর স্পাইক দিয়ে আক্রমণ করে, ফলে দেখতে দেখতে কাউকাবিলার গার্ডিয়ানদের মধ্যে থেকে দুজন সেখানেই মারা যায়। এদিকে হুবাই শেষ মুহূর্তে গার্ডিয়ানদের লিডারকে বাঁচিয়ে নিয়েছিল, তবে দেখা যায় এতেও কোনো লাভ হয় না। রানীর আক্রমণের ফলে সেও সেখানে মারা যায়, তবে মারা যাওয়ার আগে সে হুবাইকে বলে ব্লাড ফ্লাওয়ারকে থামানোর একটাই রাস্তা, তার হোলি সর্ট। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। হাওয়ার মধ্যে অসংখ্য স্পাইক এসে তাদের উপরে আশ্রয় পড়তে শুরু করে। এদিকে হুবাই চোখের সামনে নিজের বন্ধুদের এভাবে মরতে দেখে একেবারে ভেঙে পড়ে, এমনকি তার উপরেও অনেকগুলো স্পাইক এসে লাগে, ফলে সে দেখতে দেখতে মাটিতে লুটিয়ে পড়ে। হুবাই তো সেখানে একেবারে ভেঙে পড়েছিল, এমনকি সে জ্ঞান হারিয়ে ফেলবে, তবে হঠাৎ করে সে লক্ষ্য করে আজবভাবে তার হাতে ধরে থাকা তরোয়ারের মধ্যে তার সামনে দাঁড়িয়ে থাকা রানীর কোনো প্রতিবিম্ব নেই, এমনকি তার পাশে চলতে থাকা আগুনেরও সে কোনো তাপ অনুভব করতে পারছিল না। হুবাই বুঝে যায় এটা আসলে তাদের ভ্রম ছিল, যে ভ্রমটা মূলত ব্লাড ফ্লাওয়ারের কারণে তৈরি হয়েছিল। আর এটি বোঝা মাত্রই সে তার কাছে থাকা হোলি সর্টটি রানীর উপরে ছুঁড়ে মারতে দেখা যায় ছুরির আঘাতে রানীর শরীর নিমেষে হাওয়ার মধ্যে মিলিয়ে যেতে থাকে। এদিকে রানীর শরীর মিলিয়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় বাকিদেরও ধীরে ধীরে জ্ঞান ফিরে আসতে থাকে। এদিকে সেখানে ভ্রম সরে যাওয়ার ফলে সেখানে ব্লাড ফ্লাওয়ার তাদের সামনে চলে আসে। এদিকে ব্লাড ফ্লাওয়ার দেখা মাত্রই সুজিন বন্দুক তুলে নিয়ে বলে এই ব্লাড ফ্লাওয়ার শুধু তার, যেটা দেখে কাউকাবিলার ফিমেল গার্ডিয়ান সুজিনের দিকে তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করে। তবে সেই সময় মিস্টার মা এসে সুজিনকে বাঁচিয়ে নেয়, তবে সেই ছুরিটিকে মিস্টার মায়ের বুকে লাগে। মিস্টার মা হুবাইদেরকে বলে তার মেয়েকে ছেড়ে দিতে, এমনিতেও সে হয়তো আর কিছুদিনের মধ্যে মারা যাবে। অপরদিকে দেখা যায় ব্লাড ফ্লাওয়ার ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করেছে, ফলে সেখান থেকে ধীরে ধীরে ব্লাড ফ্লাওয়ারের শক্তি গায়েব হয়ে যেতে থাকে, যার ফলে দেখতে দেখতে চোখের পলকে সেই জায়গাটা ধ্বংস হয়ে যেতে শুরু করে। হুবাইরা সকলেই সেখান থেকে পালাতে শুরু করে, তবে দেখা যায় সুজিন উপর থেকে পাথর পড়ার ফলে সেখানে মারা যায়। অন্যদিকে হুবাইরা সকলে ব্ল্যাক টাওয়ার সম্পূর্ণভাবে ধসে পড়ার আগে ব্ল্যাক টাওয়ারের মধ্যে থেকে বেরিয়ে বাইরে চলে আসে। অপরদিকে ব্ল্যাক টাওয়ারের সাথে ব্লাড ফ্লাওয়ারও সম্পূর্ণভাবে মাটির নিচে তলিয়ে যায়। অ্যান্ড গাইজ এরই মাধ্যমে কিন্তু এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। তো গাইজ আশা করছি তোমাদের কাছে মুভিটা অনেক ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।